ডর এক্লিপস। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর এক্লিপস। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সপ্তাহান্তে আরও একবার স্বাগত জানাচ্ছি ডর এক্লিপসের আরও একটি অনকোর এপিসোডে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর এক্লিপস একটি প্যারানর্মাল রিসার্চ ভিত্তিক একটা অনুষ্ঠান। এখানে আসলে যতটা না বেশি গল্প হয় তার চেয়ে বেশি প্যারানর্মাল কেন্দ্রিক মানুষের জীবনের যে সমস্যাগুলো এবং সেগুলোর গল্পটা কি, সেগুলো থেকে সলিউশনের জন্য সায়েন্স এবং প্যারানর্মাল জগৎ থেকে আসলে কি করার আছে সে বিষয়ের উপর কিছুটা সাজেশন দেবার চেষ্টা করা হয়। ডর এক্লিপসের প্যাটার্নটা ডর ট্যারোট কিংবা শুধু ডরের চাইতে একটু অন্যরকম। এই অনুষ্ঠানটি অনেকের কাছেই খুব স্বল্প সময়ে প্রিয় হয়েছে, অনেকেই সমালোচনা করছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবং একই সাথে একটা কথা বলতে চাই, ডর এক্লিপস ডর ট্যারোটের মতো যখন তার মিশন ভিশন সাকসেস করবে তখন নতুন কিছু নিয়ে ডর আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এটা সম্পূর্ণরূপেই একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাদের প্রিয় রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে। আরেকটা বিষয় বলে রাখি, আমরা মাঝে মাঝেই আমাদের পেজে পোস্ট দিই দেশের বাইরে থেকে। আজকে ইন্ডিয়া থেকে একজন, আমি দেখে অবাক হলাম যে ইন্ডিয়া থেকে উনি আসছে। উনি এটা বললো যে আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য উনি বাংলাদেশে যত রেডিও চ্যানেল ওনাকে ইন্টারনেটে সার্চ করছে, করে আমাদেরটাই ওনার কাছে বেস্ট মনে হয়েছে এবং সে কারণে উনি এসছে। তো উনি হুগলি থেকে এসছেন একটা কাপল। আমরা সেই কাপলকে আমরা আমাদের অনুষ্ঠানে ফ্লোর দেব অফকোর্স। তার আগে আমার সঙ্গে যিনি রয়েছে, যার কথা আমি একটু আগেই বলছিলাম, হৃদয়, সিরাজগঞ্জ থেকে এসছে। রেজা ভাই, হৃদয়ের যে সমস্যাটা আপনি তো নিজেও দেখেছেন আমাদের মোবাইলে কি পরিমাণ SMS আসে, এবং এই সমস্যাটা নিয়ে এত বেশি আমাদেরকে SMS পাঠানো হয়, আমাদের লিসনাররা পাঠান। আমরা চিন্তা করছি যে এই প্রবলেমটার উপরে আমরা আলাদা একটা স্পেশাল এপিসোড করতে পারি। আমি আসলে কি ভাই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের ড্রিম দেখি, স্বপ্ন দেখি, হ্যাঁ, সবগুলো স্বপ্ন মিনিং হয় না, আর কিছু কিছু স্বপ্ন মিনিং হয়। আমি মনে করি মানুষ প্রতিটা মুহূর্তে মানুষ সিগন্যাল পায়। ট্রু। একই জিনিস আপনি স্বপ্ন দেখতেছেন, তো এগুলো আসলে ব্যাখ্যা আছে। আমি তো ছোটবেলা থেকে স্টাডি করি ও তারপর সকল ব্যাপারে চিন্তা করি, মানে সায়েন্টিফিক, নন সায়েন্টিফিক, বিভিন্ন ধর্মীয় যেগুলা মানে ইজমাস মানে ঐক্যমত যেগুলো আছে ওগুলার সম্মিলিত আমি একটা থিওরি স্টাডি করে বের করছি যে না, স্বপ্নের ব্যাখ্যা হয় এবং এগুলো মানুষের লাইফে এফেক্ট পড়ে। তো এগুলোর ব্যাখ্যা যদি মানুষ সঠিকভাবে জানতে পারে আমার মনে হয় অনেক উপকারে আসবে আমাদের। ওকে, সো আমরা স্বপ্নের উপরে একটা আলাদা একটা এপিসোড অবশ্যই করার চেষ্টা করব। সো হৃদয়, বলেন কি ঘটনা ঘটে আপনার সঙ্গে যে কারণে আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হৃদয়, আমার বাসা সিরাজগঞ্জ। আমি কখনো ভাবিনি এই যে এরকম একটি রেডিওতে লক্ষ লক্ষ শ্রোতার উদ্দেশ্যে। আচ্ছা, এক মিনিট হৃদয়, আপনি লিখে নিয়ে আসছেন কাগজে, মানে আপনি কি খুব নার্ভাস আমাদের সঙ্গে? আমার একটু মাথায় প্রবলেম তো, যার কারণে মানে আমি ঠিকঠাক ভাবে মানে আপনি নর্মালি বলেন না, আপনি কাগজটা দেখে কাগজটা আমাকে দেন। হ্যাঁ, মনে করেন আপনি রেডিওতে কথা বলতেছেন না, কিবরিয়া ভাইকে বলতেছেন বা রেজা ভাইকে বলতেছেন। সে লিখে কেন আনছে? সে মনে করছে রেডিওতে গুছিয়ে কথা বলতে হবে এবং আমাদের দেখে সে নার্ভাস হয়ে যেতে পারে, এই কারণে আপনার সঙ্গে কথা বলছি। ভাষায় কথা বলো, মানে খাস বাংলায় কথা বলো, আঞ্চলিক ভাষা তাও চলবে। সিরাজগঞ্জের ভাষায় গেদা বলেন না, গেদা কুটি যাচ্ছে বলো, কোনো সমস্যা নেই, আমাদের লিসেনাররা বুঝবে। ভাই, আমার বাড়ি উত্তরবঙ্গে, তো আপনি হচ্ছেন সিরাজগঞ্জের গেদা, আমি হচ্ছি বগুড়ার চোল। তো আরাম করে কথা বলেন, কোনো সমস্যা নেই। কি হয়, কি ঘটে? এটা হয় কি, মানে আমি অনেক সময় রাত্রে ঘুমানোর পরে বয়স্ক মহিলাকে দেখতে পাই। এটা কি সবসময় দেখতে পান? এটা সবসময়, মানে ইদানিং কিছুদিন ধরে চলতেছে আর কি। কি করে বৃদ্ধ মহিলা? ওটা মাটির একটা পাতিল থেকে প্রত্যেকদিন আমার মাথায় একটা স্মোক দেয়। মাটির পাতিল থেকে একটা ধোঁয়া আপনার মাথায় দেয়? আচ্ছা, তারপর কি হয়? তারপরে আমার মানে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। মানে আমি অনেক সময় দেখি মানে আমার কাঁথার ভিতর একটা মানে বিড়ালের বাচ্চা। স্বপ্নে দেখেন নাকি বাস্তবে? এটা বাস্তবেই। তারপর যখন আমি ওইটা দেখে চিৎকার করি তখন মানে ওইটা আপনি ভ্যানিশ হয়ে যায়। এটা কি মানে স্বপ্নে ওই ধোঁয়াটা দেওয়ার পরে আপনি এটা দেখেন? ওইটা মানে দেওয়ার পরেই এই ঘটনাটা। আমাদের ডাব্বি4 এই টাইপের সিমিলার ঘটনা কিন্তু মুভিতে আছে। আচ্ছা, ডাব্বি4 আমি একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার সাহস করিনি। আসলে যারা লিসেনার দেখেন নাই তারা পারলে আজকে আমাদের প্রোগ্রাম পরে দেখে ফেলেন। তো এইরকম ঘটনা আপনার সঙ্গে এই লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে? এর আগে কখনো হয়েছে এরকম উল্টাপাল্টা কোনো কিছু স্বপ্ন দেখা? বা এর আগে মানে অনেক সময় মানে ঘুমানোর মাঝখানে মানে হাঁটা চলার অভ্যাস ছিল, অনেক জায়গায় মানে বের হয়ে মানে চলে এসেছিলাম। কি হয় মানে একদিনের একটা ঘটনা বলেন তো, কি হয়েছে?
আমি যখন মানে 4th শ্রেণীতে পড়ি তখন ওই সিরাজগঞ্জ ওই যে শহীদ কোচিং এ পড়তাম, তখন ওখানে মানে একটা স্যারের সাথে থাকতাম। তো ওই দিন হঠাৎ করেই মানে এমনিতেই মানে আমি ঘুম থেকে মানে হাঁটা শুরু করে। ঘুম থেকে যখন আপনি হাঁটা শুরু করলেন তখন কি চোখ ওপেন থাকে নাকি ঘুমন্ত? ওটা মানে বন্ধ থাকে, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। পরে আমাকে পরের দিন সকালে স্যার মানে বললো যে তুমি এরকম কোথায় মানে মানে ঘুমের মাঝখানে কোথায় যেতে চাও। ঘুম ভেঙে গেলে আপনি বোঝেন না এটা, যেটা আপনি ঘুমের মাঝখানে কি করতেছিলেন, ওটা কি মনে থাকে? না, ওটা মনে থাকে না। আচ্ছা, আমরা আসলে এই বিষয়ে অনেকবার কথা বলছি, সোমনামলিজম, স্লিপ প্যারালাইসিস। লাস্ট এপিসোডে তো পুরো একটা সেগমেন্ট দিলাম, একটা কথা বলছিলাম। কিন্তু বিড়াল চলে আসা বা একটা বৃদ্ধ মহিলা মাথার মধ্যে ধোয়া দিয়ে দেওয়া, এগুলো আসলে অনেক বাজে লক্ষণ। এটা তো অবশ্যই সাইন্টিফিক না। আপনি সায়েন্স দিয়ে এটা কি বুঝাবেন যে একটা স্বপ্নের মধ্যে একটা মহিলা আসছে আর কাঁথার নিচে একটা বিড়ালের বাচ্চা পাওয়া যাচ্ছে, এবং সেটা রেগুলার হচ্ছে? হ্যাঁ, রেগুলার হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং কেস। এবং প্রিয় শ্রোতা, একটা কথা বলে রাখি, আমরা আমাদের এখানে যারা আসেন তারা ভিকটিম। প্যারানর্মাল ওয়ার্ল্ড থেকে ভিকটিম হোক আর সাইকিয়াট্রিক প্রবলেম হোক, যে কোনো ভাবেই হোক না কেন, তারা ভিকটিম। আমরা যতটা না বেশি গুছিয়ে বলার দিকে গুরুত্ব দেই, তার চেয়ে বেশি গুরুত্ব দেই ওই মানুষটাকে যদি আমরা আমাদের জায়গা থেকে কোনো না কোনো ভাবে তাকে কোনো উপকার করা যায় কিনা, সেটা সায়েন্সের জায়গা থেকেই হোক, প্যারানর্মাল জায়গা থেকেই হোক না কেন। তো আপনি এই সমস্যা নিয়ে আছেন এবং এটা সমাধান কি, সেটার জন্য আপনি আমি প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনাদের যে গ্রামের বাড়ি উপরে ছিল টিন, এখন সেটা বিল্ডিং হয়েছে, ঘটনা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঢাকায় আছেন কতদিন ধরে? ঢাকায় এই তো মানে কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে আসছি। কেন আসছেন ঢাকায়? এই যে মানে প্রবলেমটা মানে সলভ করার জন্য। ডাক্তার দেখাইছেন? ডাক্তার এর আগে অনেক দেখাইছি, কিন্তু কোনো লাভ বলে? ডাক্তার কি বলে? মানে এটা জাস্ট মানে বলতেছে যে সাইকোলজিস্ট এরকম প্রবলেম। আচ্ছা, আমি সকল ডাক্তারের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমরা সব সময় ডাক্তার দেখাতে বলি প্রত্যেকটা পেশেন্টকে। যদি ডাক্তারের থেকে আপনি সন্তুষ্ট না হন, পেশেন্ট আপনি সন্তুষ্ট না হন, তাহলে আমরা আপনাকে অ্যাডভাইস করতে পারবো সর্বোচ্চ। আমরা কোনো এমন না যে জিন ভূত ভাগাইবার কিছুই না, ঠিক কিনা? আপনার কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে এটা, আপনার সমস্যা হচ্ছে আর্থিক আর হতাশা সমস্যা, এই দুইটা। রাইট। এবং এটা কেন বলছেন রেজা ভাই, সেটা আমরা আপনাদেরকে অনিয়ারে এক্সপোজ করি না এই কারণে। অনেকেই বলেন যে সলিউশন কি দেয় সেটা অনিয়ারে আমরা কেন জানতে পাই না। এটা নিয়ে আমার একটা যুক্ত কথা আছে। রেজা ভাই কখনো কখনো এমন কিছু দেন সেটা অবৈজ্ঞানিক, পুরোপুরি অবৈজ্ঞানিক। উনি হয়তো বলেন যে সকালবেলা 1 গ্লাস পানি খাবেন, দুপুরবেলা 1 গ্লাস পানি খাবেন, রাতের বেলা 1 গ্লাস পানি খাবেন, অ্যান্ড ইট ওয়ার্কস, সামহাউ ইট ওয়ার্কস। এখন এই বিষয়টা নিয়ে যদি অনেক আমরা এগুলো বিষয় নিয়ে কথা বলতে যাই, বিষয়টা তো বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার জন্ম দিবে। সো সেই জায়গাটা থেকে সমাধান, যার যে প্রবলেম সেই বিষয়টাকে ডিল করুক। আমরা বরং কেসটাকে রিভিল করি যে এরকম কেস অনেকের হয়তো বা থাকতে পারে যে প্যারানর্মাল জায়গাটা থেকে অনেকে অনেক কিছু দেখেন, সেটা নিয়ে আসলে সায়েন্স কি বলছে কিংবা প্যারানর্মাল জায়গা থেকে কোনো কিছু করার আছে কিনা। আমার মনে হয় রেজা ভাই আপনি যদি কোনো কিছু যোগ করতে চান বিষয়টা নিয়ে, কেন আপনি অনিয়ারে বলেন না বা বলতে দেয়া হয় না? আচ্ছা, প্রধান কারণ হচ্ছে, মনে করেন কেউ বলতেছে যে রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমাকে বোবাই ধর। এটা একটা কমন সমস্যা, ভেরি কমন ফর এভরিওয়ান। এখন মনে করেন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তো তার ব্লাড প্রেশার লো হয় মাঝে মধ্যে, এই কারণে হতে পারে, এটা সায়েন্স বলে। এই কারণেও তার স্লিপ প্যারালাইসিস হতে পারে। এখন আমি তাকে বললাম, মনে করেন একটা আপেল আপনি করবেন 6 টুকরা, সেটার মধ্যে তুলসী পাতার রস একটু দিয়ে খাবেন। তাকে বলতে পারবো না আপনি চিনি দিয়ে খাবেন, কারণ তার ডায়াবেটিস। সেকেন্ড যে পেশেন্ট আছে তার ডায়াবেটিস নেই, তার জন্য আপেল না, তার জন্য মনে করেন ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, পেয়ারা। এখন দেখা যাবে যাদের এই সমস্যা আছে, যাদের মনে করেন 1000 লোকের এই স্লিপ প্যারালাইসিস আছে, তারা সবাই এখন আপেল চিনি খাওয়া শুরু করবে। খাওয়া কোনো ক্ষতি হওয়ার পরে বলবে যে রেজা ভাই বলছিল খাওয়ার জন্য, আমি খাইছি, আজকে তো আমার ডায়াবেটিস বেড়ে গেছে, তো দোষ কিন্তু আমার ঘরে আসবে। এই জন্য এক একজনের জন্য এক এক রকম সাজেশন, এক একজনের জন্য এক এক রকম সাজেশন, এক এক রকম কাউন্সিলিং। তো এই জন্য এটা পাবলিক টু পাবলিক ভ্যারি করে। থ্যাংক ইউ, আপনি কষ্ট করে এসেছেন, আমরা নিশ্চয়ই আপনার জন্য কোনো না কোনো সাজেশন দিব। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরো একজন গেস্টকে ইনভাইট করব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই যে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম একজন ভদ্র মহিলা ঘরের ভেতরে ছায়া, যেগুলো বিভিন্ন রকমের শেপ নেয়, আমি রেজা ভাইকেও দেখিয়েছিলাম ছবিগুলো। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা তার কাছ থেকে পুরো স্টোরিটা শুনতে চাই, দেন আমরা রেজা ভাইয়ের কমেন্টস গুলো শুনবো। জি আসুন। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আতিয়া হক লাকি, আমি মিরপুর 1 নম্বর থেকে এসেছি। এবং পেশায় আপনি গৃহিণী? জি। কি গল্পটা কি আসলে? গল্পটা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে আর কি। 2014 সালে আমি তখন ধানমন্ডির 32-এ থাকি, 5 তলার একটা বাড়িতে। একদিন দুপুরবেলা ভাত খেয়ে শুয়ে আছি, মানে 5 মিনিটও যায়নি আমার বই পড়তে পড়তে মানে চোখটা লেগেছে, এমন সময় আমার হাজবেন্ড বলতেছে যে ঘরে আগুন লাগছে, মানে হঠাৎ করেই। এবং যে সাইডে আগুন লেগেছে, আমার হাজবেন্ড হলো মানে জানলাটা যে পাশে, তার উল্টা পাশে বসে কম্পিউটারে কাজ করতেছিল। সে সিগারেট স্মোক করে, কিন্তু সিগারেটের মানে বারুদটা ফেললেও সে এইভাবে ফেলবে, পিছনে কখনোই ফেলবে না। আচ্ছা।
আর আমি যে সাদের বাসাটাতে থাকতাম সেখানে কেউ উঠে না, বাইরের মানুষও কেউ আসার কথা না, আর বাইরে থেকেও কেউ আগুন লাগানোর কথা না। হঠাৎ করে ও বলতেছে যে উঠো, মানে ওর চিন্তা হলো যে আমার গায়ে আগুন লেগে যাবে। আমার বিছনাটা নিচে ছিল আর জানলাটার পাশে, তো সেখানে ধর্মের বই ছিল আর অনেক কিছু ছিল, কোনো কিছুতে আগুন লাগেনি, কিন্তু পর্দাগুলোতে আগুন লাগতেছে। তখন সে তাড়াতাড়ি করে জানলার পর্দাগুলো ফেললো, কিন্তু ফেলার সাথে সাথে তার গায়ের উপরে পড়ছে আগুনগুলো, মানে আগুনের মানে পর্দার ইগুলো তার হাতে, বুকে, সাইডে লাগছে। আমি মানে প্রথম অবস্থা হতভম্ব হয়ে গেছি। আমার ড্রাইভার কেউ বাসায় ছিল, ডাকছে, ও এসে মানে আমরা যে পানি দিব সেই জিনিসটা আমরা মানে মাথার মধ্যেই কাজ করছিল না। ওকে, পরে লাস্টে করার পর তার হাতের থেকে যখন এগুলো ফেলতেছি তখন তার পুরো এগুলো চামড়া উঠে গেছে। তারপরে মানে খুবই অবস্থা, কিন্তু পর্দাগুলোতে আগুন লেগেছে ওইভাবে লাগেনি, নিচের থেকে ছেড়ে ছেড়ে লেগেছে। মানে একটা জায়গায় আগুন লাগলে তো সম্পূর্ণ জায়গাটা উঠবে, রাইট? হ্যাঁ, কিন্তু নিচে কিছু কিছু জায়গায় এভাবে ছড়ানো ছিটানো, কিন্তু উপর দিকে উঠেছে আগুনটা আর ধোঁয়া। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এই আগুনটা কোথা থেকে আসলো এটা আমরা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কত সালের ঘটনা এটা? এটা উপরে উঠায় সাইড করে রাখা। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। যারা আমাদের অনুষ্ঠানটা এই মুহূর্তে শুনছেন, আমরা ফেসবুকে এরকম কিছু ভিডিও দেখতে পাই যে একটা গাড়ি মুভ করছে, হঠাৎ করে গাড়িটা পুরোটাই শূন্যর উপরে। এগুলো শুধু দেখেছি, আনবিলিভেবল মনে হতো যে ভিডিওর কারসাজি। আর যত দিন যাচ্ছে শুনছি তত বেশি বিলিভ করার জায়গায় চলে আসছে বিষয়গুলো। ওকে, তো এরকম একটা ঘটনা ঘটলো, কতটা ক্ষতি হলো এই অ্যাক্সিডেন্টে? এই অ্যাক্সিডেন্টে তার 6টা রিড ভেঙে গেল। সে দীর্ঘদিন বিছনায় পড়াই ছিল। তারপরে ওটা থেকে রিকভারি করার পর আবার কাজকর্ম, মানে এর মধ্যে কাজকর্ম তার বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে অল্প অল্প করে মানে সংসার কোনো রকম চলে, এরকম অবস্থা। তারপরে 2015 সালে অক্টোবরের 15 তারিখে হঠাৎ একদিন সকালবেলা উঠে বলতেছে তার দাঁত ব্যথা করে। ওকে, এর আগে তার সে একটা গার্মেন্টস কেনার জন্য মানে অনেক টাকা পয়সা দিয়ে মানে ধরা খেয়েছে, গার্মেন্টসটা সে কিনতে পারেনি। এটার জন্য কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু এটার ঘটনাটা ছিল আরো 1-2 মাস আগে। মানে সে যদি স্ট্রোকও করতো তাহলে তো আরো আগে করার কথা, যেহেতু এত বড় ধাক্কাটা খেয়েছে। কিন্তু এরকম আর কি 2015 সালের অক্টোবরের 15 তারিখে এরকম সকালবেলা আমাকে বলতেছে দাঁত ব্যথা করে। তার মাঝে মাঝে দাঁত ব্যথা করে, তা আমি ভাবলাম যে হয়তো ইসেরই, তো ওষুধ খাও। তো বলতেছে খালি পেটে, তারপরে পাউরুটি দিলাম, তো ওষুধ খেয়ে তো বলতেছে যে না আমার তো ব্যথা কমতেছে না, কেমন যেন লাগতেছে। তা আমার মাথায় সে কি স্ট্রোক করতেছে নাকি, তাই বললাম যে মরিচ পানি একটা আছে, তবে এটা ও বলতেছে যে তখন তার মাথায় কাজ করলো যে হয়তো আমি করতেছি কিনা। তো যাক, আমি তাকে ওই আনোয়ারা মডার্নে ওখানে নিয়ে গেলাম। ওখান থেকে আমাকে তারা জানালো যে আপনার হাজবেন্ড আর স্ট্রোক হয়েছে, আপনি কোথাও ঢাকা মেডিকেল বা অন্য কোথাও নিয়ে যান। তারপরে আমি সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে সে 3 দিন ছিল। তো 3 দিন আমি বাসায় আসিনি। তো 3 দিনের দিন আমি যখন বাসায় আসছি তখন কাজকর্ম করে আমি তখনও বুঝিনি। তো ঘরে আমি ভাবছি যে হয়তো আমি নেই, বা কাজের মানুষ আসে না, ঘরগুলো নোংরা হয়ে আছে। আমি ঘর মুছেছি কিন্তু তখনও খেয়াল করিনি। তারপরে তাকে বাসায় আনার পর তার কিছুদিন পরে একদিন আমি নামাজ পড়ে যখন উঠতেছি তখন আমার হঠাৎ করে দোয়া দরুদ পড়তে পড়তে তখন মানে সাইডে খেয়াল করার পর দেখলাম যে কিছু মুখ। জি, মুখ বলতে আর কি মানুষের মুখ, 2টা অবয়ব, মানে এরকম ছায়ার মতো। ছায়ার মধ্যে মানুষের মুখ, তার শরীরটা আর কি পুরাটাই আর কি জল ছাপার মধ্যে যেরকম মানুষের ছাপ যেটা উঠে। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি প্রিয় শ্রোতা। আমরা কিন্তু গত সপ্তাহে এই কেসটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ভদ্রমহিলা আমাদেরকে ফেসবুকে কিছু ছবি পাঠিয়েছেন, যেটা দেখার পর আমি সত্যি সত্যি অবাক। আজকে আমরা সেই ছবিগুলো আপনাদেরকে ফেসবুকে পোস্ট করব, এবং উই রিয়েলি ওয়ান্ট টু স্টাডি দ্য কেস। আসলেই কি প্যারানরমাল নাকি অন্য কোনো কিছু, আমরা পুরো স্টোরিটা শুনতে চাই। জি বলুন। তারপর প্রথম দেখলেন আপনি এরকম? জি, আমি দেখার পর আমি অবাক হয়ে গেলাম। জায়নামাজ সাথে সাথে উঠালাম, জায়নামাজের নিচেই দেখলাম যে পাশাপাশি 2টা মানুষের অবয়ব। তারপর তার একটু নিচে একটা মানুষ আসন ধরে বসে আছে। তারপরে আমার বারান্দার সাইডে এখানে দেখলাম যে আমরা আগে কাঠের পুতুল খেলতাম, যে মাটির মাথার মধ্যে কলসি, এই ধরনের 3টা পুতুল পর পর পর। তারপরে হলো বড় ঈগলের ছবির মতো কিন্তু গলা ছিঁড়া। তারপরে হিন্দুদের ত্রিশূল দেওয়া, যে এরকম মানে বিভিন্ন ছবিগুলো উঠেছিল ওই ছায়ার মধ্যে। হ্যাঁ, কিন্তু এগুলো সব মানে বোঝা যাচ্ছে। তখন আমি আমার আত্মীয় স্বজন যারা শুনলো, অনেকেই দেখতে আসছে আমার বাসায়, তারাও দেখে অবাক।
এবং অনেককে আমি পাঠাইছি এরকম, তারাও দেখে অবাক হয়ে মানে ছবিগুলোকে আপনি তুলছেন ওই সময় মোবাইলে, ছবিগুলো আছে আপনার কাছে? এখন নেই, আমি তো আপনাকে কিছুটা স্যাম্পল আপনি লাস্ট ডে পাঠিয়েছেন, ওই সময়কার কোনো ছবি আছে কিনা? সময়ের ওগুলো ভাইয়া, ওগুলো নেই না ওই সময় মোবাইলে নাই, ওগুলো ওই সময়ের ছবি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপরে এই করার পর বিভিন্ন জনে অবাক হয়ে গেছে। তারপরে আমি মানে বিভিন্ন কিছু দিয়ে এগুলো ঘরটাকে মুছলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দিন দিন এই জিনিসটা আরো বড় হচ্ছে, বড় হয়ে হয়ে মানে একটার সাথে আরেকটা মিলে বিরাট বড় দুইটা মানুষ হলো, মানুষের অবয়ব বোঝা যাচ্ছে। তারপরে ওইখানে পাশাপাশি দুইটা এত বড় মানুষ হওয়ার পর একজনের মাথার থেকে কিছু যেন মারতেছে, আরেকজনের মাথার ভিতরে যাচ্ছে, এরকম ছবিটার ভিতরে উঠে। এখন আমার বাসায় কি আছে? এখন আমি বলি ঘটনাটা। এটা যাওয়ার পরে আমার হাজবেন্ড তো দিন দিন শরীর খারাপ হচ্ছে। তারপরে ওই ছবিগুলো কতদিন পর্যন্ত ছিল? ওই ছবিগুলো আমি ছিল দীর্ঘ 2 মাস পরে, যে ওই ছবিগুলো বড় হয়ে গেছে। ওগুলো স্প্রেড করেছে? জি। মানে ওগুলো কি এখনো আছে? এখন আমি ওই বাসায় নেই। ও বাসা ছেড়ে দিয়েছে? আচ্ছা, স্টোরিটা শুনি আমরা। তারপরে আমার মেয়ে যে ঘরটাতে থাকতো সেই ঘরেও দুইটা এরকম পুতুলের মতো উঠলো। পরে এগুলো আস্তে আস্তে আবার একটু বড় হওয়া শুরু হলো। ওর ঘরেরটা বেশি বড় হয়নি। তারপরে ইভেন আমার ঘরে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো, আমার ডাইনিং স্পেসও আমি পেয়েছি। তারপরে ওই ঘটনার আমি 6 মাসের মাথায় আমি ওই বাসা ছেড়ে দিয়েছি। আমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে। পরে আমি আমার মার বাসায় চলে আসছিলাম। মার বাসাও আমি ওঠার পর এরকম তো 1 বছরের মতো হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন আমি নামাজ পড়ে দেয়ালের দিকে তাকায় আসছি, দেখি যে মানে মেয়ে মানুষের মুখ, খুব সুন্দর মেয়ে মানুষ যেরকম দেখতে। এটা তো আপনার ছায়া হতে পারতো। আমার চেহারা কেন দেয়ালে উঠবে? মানে আপনি যেহেতু মেয়ে মানুষ, উনিও মেয়ে মানুষের ছায়া, তো আপনি আলোর বিপরীতে ছিলেন কিনা, যে কারণে ওই রকম না ভাইয়া। জিনিসটা হচ্ছে কেউ যেন মনে হয় জিনিসটা তৈরি করেছে, কিন্তু দেয়ালে হাত দিলে বোঝা যাচ্ছে না। ও ইন্টারেস্টিং, ওকে। কিন্তু দেখলে মানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ওই রকম মেয়ে মানুষের মুখ, খুব সুন্দর, তার সাইডে আবার আরেকটা মেয়ে মানুষের মুখ। এবং ইভেন আমি এই দুইটা জিনিস প্রথম দেখলাম, দেখার পর তার কিছুদিন পরে আবার 10-15 দিন পর দেখি যে ওইটার মাথার পাশে আবার আরেকটা মানুষের মুখ, মানে 3টাই মেয়ে মানুষের মুখ। এখন আমার হাজবেন্ড বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করেছে, টাকা পয়সা মানে ধার করে হোক, নিজেরটা হোক, খরচ করে, তো কোনো কাজকর্ম তার হচ্ছে না। না ফাইন, আপনি আপনার হাজবেন্ড বিষয়টা ইনফর্ম, তিনি কি দেখেছেন না শুধু আপনিই দেখেছেন? না, আমার বাসার আত্মীয় স্বজন সবাই দেখেছে ভাইয়া। ইভেন তার পরিচিত, মানে আমার হাজবেন্ডের পরিচিত, আমার পরিচিত সবাইকে দেখেছে। তারপরে ইভেন আমি যে বাসায়, কলাবাগান বাসায় যেটাতে এরকম হয়েছিল, ওখানে ভাড়াটিয়া আসছে, আমি বাসা ছেড়ে দিব বলে ভাড়াটিয়া আসছে, তারাও দেখে অবাক হয়েছে। তখন তারা ওই বাসা আর নেয়নি ভাড়া। ওকে, বাড়িওয়ালা কি করলো? বাড়িওয়ালা তো এগুলো বিশ্বাস করে না। বাড়িওয়ালা তো বিশ্বাস করবেই না, কিন্তু বাড়িওয়ালা দেখেছে কিনা বিষয়টা? হ্যাঁ, দেখেছে। দেখার পর উনি কিছু বলেনি। কেসটা আসলে বাড়িওয়ালার কাছেই আসলে আছে, এবং এই কেসটা যদি আমরা রিভিল করতে চাই, সেক্ষেত্রে বাড়িওয়ালাও কতটুকু এটাকে সাপোর্ট করবে আমরা ঠিক জানি না। মানে আমরা আপনি যদি বাসাটায় থাকতেন, অফকোর্স আমরা সেই বাসাটায় যেতাম এবং আমরা দেখতাম যে আসলে কি অবস্থাটা। যেহেতু আপনি বাসায় নেই, সুতরাং কেসটা এই মুহূর্তে রিভিল করা সম্ভব না। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো প্রিয় শ্রোতা, ভদ্রমহিলা আমাকে যে ছবিগুলো পাঠিয়েছেন, সেটা দেখার পর আমি রীতিমতো অবাক হয়েছি যে হাউ ইট ইজ পসিবল। কজ এটা আসলেই ছায়ার শেপ, এবং যেটা ওনার পার নখের ছবিও আছে ওখানে, যেভাবে মুভ করছিল সামনে, দিস ইজ রিয়েলি মানে ভেরি ইন্টারেস্টিং। বিশেষ করে আপনারা যদি দেখেন, প্রত্যেকটা ছবি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, দেখতে চাইলে চলে আসতে পারেন www.facebook.com/dorteam। আমি আবারও বলছি www.facebook.com/DAARTEAM এই পেজটিতে গেলেই আপনি এই ছবিগুলো দেখতে পাবেন এবং পেজটিতে লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি কানেক্টেড থাকবেন। রিসেন্টলি আর কোনো কিছু কি আপনি দেখছেন এই আনইউজুয়াল বিষয়গুলো ছাড়া? না, এগুলা দেখিনি। এখন আমার কথা হচ্ছে, আমার হাজবেন্ড মানে কাজের জন্য যে নানান ভাবে চেষ্টা করে যাচ্ছে। আপনারা এই ঘটনার পরে আধ্যাত্মিক গুরু, কবিরাজ বা হুজুর এদের কাছে গেছেন? নিশ্চয়ই গেছেন। অনেক গিয়েছে। তারা কি রেসপন্স করেছে? তারা বলে যে জিন ভূতের মানে সমস্যা, আবার কেউ বলে যে ব্ল্যাক ম্যাজিকের শিকার। ওকে, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা শুনে থাকি, পয়সা করেও খেয়েছে, অনেক খেয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিস ইজ আ ভেরি ভেরি নর্মাল কেস, এবং এই জন্যই আমরা বলি যে কোনো একটা কেস যখন আপনি জানবেন, বেটার আপনি নিজে থেকে সেটা স্টাডি করুন। সবচাইতে ভালো হয় আপনি যদি ইউটিউব ঘাটেন, আপনি যদি গুগল করেন যে এই ধরনের কোনো সিমটম সারা ওয়ার্ল্ডে আর কোথাও আছে কিনা, সায়েন্স কি বলছে, এবং একই সাথে প্যারানর্মাল বিষয় নিয়েও যদি আপনার জানার ইচ্ছা হয়, তাহলে আমি বলবো যে আপনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে স্টাডি করুন।
এই ধরনের কবিরাজের কাছে গেলে বা এই ধরনের ভণ্ড হুজুরদের কাছে গেলে অবশ্যই দ্বীনি ইলম ব্যক্তি কিছু আছেন যারা অবশ্যই এসব বিষয়গুলো জানেন, কিন্তু বেশিরভাগই হচ্ছে ভণ্ড। এবং গেলে যেটা হয় যে এগুলোর তারা ফায়দা লোটেন এবং মানে নিজের গাটের পয়সা খরচ হওয়া ছাড়া আসলে কোনো লাভ হয় না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসছেন এখানে। আমরা নিশ্চয়ই এটা ফাইন্ড আউট করার চেষ্টা করব, বাট আমরা এটা গ্যারান্টি দিচ্ছি না যে এটা আপনার সলভ হবে। ভাইয়া অনুরোধ হলো, আমার মানে জানতে ইচ্ছে করতেছে আমি কি ব্ল্যাক ম্যাজিকের শিকার না অন্য কোনো। ফাইন, এগুলোর কিছু প্রসেস আছে এবং সেটা আমরা আমাদের অনুষ্ঠানের অফ এয়ারে করি। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আমরা বিরতিতে যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কাঙ্ক্ষিত একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আগামীকাল শুক্রবার আমি এবং রেজা ভাই থাকবো চট্টগ্রাম শহরে, এবং আমাদের যেই অনেকদিন যাবৎ যেই ওয়ার্কশপটা করার কথা ছিল, রেডিও প্রেজেন্টেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পাশাপাশি হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ, রেজা ভাইয়ের যেই লেকচারটা দেবার কথা, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে এবং এটা হবে মোটেল সৈকতে। কিন্তু মোটেল সৈকতে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন। আগামীকালকের জন্য টিকিট কাটার ব্যবস্থা আমরা রাখছি সকাল 10টা থেকে দুপুর 12টা। সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে আপনি বাতিঘর জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরি থেকে টিকিট কাটতে পারবেন। আমি আবারও বলছি, সকাল 10টা থেকে দুপুর 12টা এর মধ্যে আপনি জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরি থেকে টিকিট কাটতে পারবেন এবং আপনাদের সেশনটা শুরু হবে বেলা 3টা থেকে। যারা টিকিট কাটবেন তাদেরকে লোকেশনটা বলে দেওয়া হবে। মোটেল সৈকতের আমরা এই সেমিনারটা করছি। আশা করছি কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। সো চিটাগংবাসী, কালকে দেখা হচ্ছে। এখানে আমাদের পেজে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা চিটাগংয়ের সেমিনারটা আপনাদের জন্য ফেসবুকে লাইভ করব কিনা। আমরা আসলে লাইভ হয়তো মাঝে মাঝে আসব, কিন্তু পুরো সেমিনারটা আসলে লাইভ করা সম্ভব না, তবে আমরা মাঝে মাঝে আসব। আর আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলি, www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ কল্ড dorteam। পেজটি আছে ডর নামে, লাইক দিয়ে দেবেন। আমরা এই পর্যায়ে 4 মিনিটের একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। আশা করছি সাথেই থাকবেন। ডর মানে ভয়। ডর এক্লিপস। বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডর এক্লিপসে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2-তে ডর এক্লিপস এবং হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। যে গেস্টটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তার নাম হচ্ছে লোকমান হোসেন। উনি এসছে রায়ের বাজার থেকে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওনার ফ্যামিলির কিছু ঘটনা নিয়ে উনি আমাদের মুখোমুখি হয়েছেন। তো লোকমান ভাই, আপনি এখানে আসলেন কিভাবে, এটা যদি আমাদের লিসনারদেরকে একটু বলেন তাহলে আমার মনে হয় ওনারাও সঠিক পদ্ধতিটা খুঁজে পাবে। আপনি একটু বলবেন? অ্যাকচুয়ালি আমি ডর প্রোগ্রামটা কখনো মিস হয় না। কিভাবে আসতে হয় সেটা আপনারা বলে দিয়েছেন। আমি একটা SMS একটা নাম্বার দেওয়া আছে, ওখানে আমি টেক্সট করি এবং টেক্সট করার পরে আপনি ফিডব্যাক করেছেন। কতদিনের মধ্যে আপনি রিপ্লাই পেয়েছেন? 4 দিন, 4 থেকে 5 দিন। আপনি অনেক লাকি, যে অনেকে আছে 1 মাস 1.5 মাস 2 মাসেও রিপ্লাই পায় না। এবং এটার জন্য অবশ্যই ঘটনাটা ওরকম হতে হয় যেটা আসলে আমরা চাই একটু জটিল, একটু কমপ্লেক্স একটা ঘটনা। প্রিয় শ্রোতা, আমি নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই নাম্বারে আপনারা আমাদেরকে SMS করলে আমরা রিপ্লাই দিই এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে SMS করে কেউ কখনোই রিকোয়েস্ট করবেন না ভাইয়া প্লিজ হাতে ধরি পায়ে ধরি। আমরা তো এরকম, আমরা তো না মানে আল্লাহর ওলি না বা ওরকম ভাবের মানুষ না, আমরা জাস্ট অ্যাডভাইজার, এর বেশি কিছুই না। এক্স্যাক্টলি। এবং আপনারা কেন রিকোয়েস্ট করেন, স্টোরিটা কেন বলেন না, ছোট্ট করে শুধু বলেন যে ভাইয়া এই ধরনের প্রবলেম হচ্ছে, আমি কথা বলতে চাই। আর রিকোয়েস্ট আমাদেরও আনইজি লাগে। সুতরাং আপনি যেটা করবেন, নাম, আমার বয়স এত এবং আমার প্যারানর্মাল প্রবলেমগুলো হচ্ছে এটা। আমাদের যদি মনে হয় যে এখানে আমাদের কিছু করার আছে, দেন আমরাই নিজেরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01743075722। আমি আরও একবার বলছি, 01743075722। ঠিক আছে লোকমান ভাই, বলুন কি ঘটনা। তো এটা আমি যখন ক্লাস 4 বা 5 পড়ি তখন থেকে শুরু। আমাদের প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার জন্য 2টা পথ ছিল। একটা পথ দিয়ে আমরা সবাই যাওয়া আসা করতাম, আর একটা পথ দিয়ে ছিল জঙ্গলের মধ্যে দিয়ে। তো ওইটা দিয়ে আসার জন্য খুব দ্রুত আসার জন্য আমরা এটা ইউজ করতাম। যে কোথায় এটা, বাড়িটা কোথায়? বরিশাল। তো তারপরে ওই একটা পথ ছিল দূর দিকে যেতে হয়, আর একটা সোজা। আমাদের ঘরটা যেখানে আছে জঙ্গল ছিল, আগে গোয়াল ঘর ছিল, সেটা করেই মাটি কেটে করা হয়েছে। ওই পথে ইউজ করতাম, কিন্তু ওখানে অনেকগুলো টয়লেট ছিল। গ্রামের বাড়ি তো ছিল, 4-5টা শিমুল গাছ ছিল। তো ওখানে আমাদের বলতো যে এই পথ দিয়ে তোমরা কখনো যেও না, ঘুরে যাও। তো একদিন
মাগরিবের আজানের আগে আমি গিয়েছি ওই বাড়িতে, তখন বাজার করতাম, ছোট তো ওই কাকিদের বাজার করে দিতাম, তখন আজান দিবে তো আম্মা আবার ডাকতেছেন, খুব দ্রুত চলে আসি ওই জঙ্গলের পথ দিয়ে। তো আসার পরে ওই দিন রাতে ঘুমালাম, ফজরের আজান দেবে, তো আজানের আগে আমি শুনতেছি যে মধুর বাসার যেটা হয় মৌচাক, এক জায়গা থেকে অন্য জায়গায় ছেড়ে গেলে যে শব্দটা হয় সব পোকাগুলি উড়ে গেলে, ওরকম মৌমাছির শব্দ, অনেকগুলো মৌমাছি একসাথে, ওরকম একটা শব্দ আমার দিকে আসতেছে ওই ফার্স্ট। এসেই আমাকে ধরলো, ধরার পরে আমি কিছু নড়াচড়া করতে পারছি না, ওই থেকে স্টার্ট। ফিলটা মনে আছে কিরকম ফিল হচ্ছিল ওই সময়টাতে? ওই সময় ব্রেন সজাগ, চোখ সজাগ, সবই সজাগ, বাট আমি শুনতে পাচ্ছি যে আসতেছে, শব্দটা আসতেছে এবং আমার দিকে এসে আমাকে ধরলো। কত বছর আগে এটা ক্লাস, এখন তো আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এটা হবে ক্লাস 4-5 এরকম না। কিন্তু ধরার পরে আপনি কি স্ট্যাচু হয়ে গেলেন? হ্যাঁ, একেবারে স্ট্যাচু। আমি যে কাউকে ডেকে কিছু বলবো যে আমাকে ধরো, কিছুই করতে পারছিলাম না। তো তারপর থেকে শুরু। এরপর বাবা মাকে বলেছি, তো আমাকে কবিরাজ এলাকার যারা ছিলেন তারা এসে তাবিজ দিয়েছেন, তাবিজ ইউজ করেছি, কিছুই হচ্ছে না। দুজন হুজুর ছিলেন আমাদের ওখানে নাম করা, ওনারা টাকা নিতেন না, বাট তাদের কাছে গেলাম, গিয়ে তারপরে ওনারা তাবিজ দিলেন, কোনো কাজ হচ্ছে না। এরপর গেলাম বরিশাল শেরে বাংলা মেডিকেলে, ডক্টর দেখালাম, উনি সিমটমগুলো আমার কাছ থেকে জানলেন, জানার পরে বললেন যে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, কিছুই হচ্ছে না, ওষুধ খাও ঠিক হয়ে যাবে। মানে যে রোগটা ধরা পড়ছিল, রোগটার নাম কি বলছে ডাক্তার? ওইটা আমার তো মনে মানে উনি কি বলেছে যে এরকম হয়, এটা মানে উনি বলেছিলেন যে এভাবে হয়ে থাকে, এটা কোনো প্রবলেম না, ঘাবড়ানোর কিছু নেই, ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে। বাট আমি ডক্টর তো অনেক আগে দেখিয়েছি, রিসেন্টলি দেখা। আপনার মনে আছে কিনা যে সময়ের গল্প আপনি বলছেন, ওই সময়ে নানি দাদিরা বা বড়দের কাছ থেকে ভূতের গল্প শুনে ঘুমাতেন, ভয়ের গল্প শুনে ঘুমাতেন? এরকম গল্প কেউ কিছু বলেনি। আমি এই কারণেই বললাম যে বাচ্চাদেরকে কিন্তু ভয়ের গল্প আমরা বলি এবং ওদের ভিতরে কিন্তু এক ধরনের ইমাজিনেশন তৈরি হয়, যে কারণে ওরা সামনে অনেক সময় দেখতে পারে, যেহেতু আপনার বয়সটা ওরকম। সেরকম কিছু ছিল না? আমাকে কেউ কোনো গল্প কখনো বলেও নি, শুধু আমাকে বলেছে এই পথ দিয়ে এসো না, কেন এসো না, সেই ব্যাখ্যাটা আমাদের তারা দেন। কোনো কৌতূহল মনের মধ্যে ছিল না যে পথ দিয়ে কেন আসতে বলছে না? তখন তো ছোট ছিলাম, খেলাধুলার মাঝে ছিলাম, ওরকম আমাদের কোনো কৌতূহল ছিল। ভেরি ইন্টারেস্টিং কেস, শুনি। তারপরে আসলাম, আসার পরে ওই থেকে শুরু। এরপরে দৈনিক আমাকে রাতে, এমনও রাতে হচ্ছে 4 থেকে 5 বার অ্যাটাক করেছে। কিভাবে অ্যাটাক করে, কি হয়? মানে আমি যখন শুয়ে থাকি শরীরটা স্ট্যাচু হয়ে যায় অটোমেটিক্যালি, এবং আমি এরকম যখন নাড়ানোর চেষ্টা করি কিছুই পারছি না। এবং আমার যখন মশারি টানা হচ্ছিল গ্রামের বাড়িতে মশারি, এবং মশারি কর্নারে মানে ব্ল্যাক কিছু ফিল হতো, এবং বড় দৈত্য আকারের মাঝে মাঝে ফিল হতো, ওখানে অনেক বড় বড় কাক ওই মশারির কর্নারে, মানে 10-12টা কাক হলে একত্র হলে যে ডাকাডাকিটা করে ওরকম ফিল হতো। বাবা মাকে বলার পরে তারা সবকিছু করেছেন, বাট ওই রকমই চলছিল। এরপর ডক্টর দেখুন, আমি মানে বিমর্ষ হয়ে গেলাম, আসলে এখন আমার কি করার আছে। এখন রিসেন্টলি যেটা হচ্ছে, আমি এটা বাড়ি গেলে আমাকে অ্যাটাক করে বেশি। মানে এখনো সেটা আছে? এখনো আছে। আপনার যে স্কুলে যখন বাচ্চা ছিলেন 4 বছর, মানে ওই যে এতে পড়তেন, স্কুলে পড়তেন, হ্যাঁ, সেখান থেকে এখন আপনি মাস্টার্স পড়তেছেন, এখনো আছে। এখনো কি আপনি মৌমাছির শব্দ শুনতে পান? মৌমাছি না, এবং এখনের প্রভাবটা অনেক ভয়াবহ। লাস্ট টাইম কি হয়েছে বলেন তো? লাস্ট টাইম যেটা হয়েছে, এইবার ঈদে আমি বাড়ি গেলাম, যারপর ফার্স্ট টাইম যখন আমি ঘুমালাম 2 টাইমস আমাকে অ্যাটাক করেছে। বাবা আসছে, মা আসছে। নর্মালি আমি যে পেপার পত্রিকায় যেটা পড়েছি, বোবা দলে টাচ করলে চলে যায়, আমাকে এরকম ঝাঁকড়ায়, কিন্তু তারপর ওটা আমাকে ছাড়েন। এবং আমি সবসময় এটাই বলি, আমাকে জোরে নাড়া দাও। ওটা ওই সময় বলতে পারেন আপনি? ওইটা আমি বলতে, ওরা শোনে না। ঘুমের মধ্যে হয় নাকি জাগানো অবস্থা? আমি সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আলটিমেটলি কি যখন ঘুমাতে যান তখনই হচ্ছে? যখন ঘুমাচ্ছি তখন হচ্ছে, এবং যখন আমি এটা বলি তাদেরকে, তারা আমি দেখতে পাচ্ছি তারা এসে আমাকে ঝাঁকড়াচ্ছে। যখন আপনি জাগ্রত থাকেন, জাগা থাকেন, কোনো কাজে থাকেন, ওগুলো মুহূর্তে কি ঘটে? না, এরকম ঘটে না। মানে সেন্সে থাকা অবস্থায় ঘটে না, যখন মানে ঘুমের মধ্যে থাকে তখন 2 টাইমস, প্রথম দিন এবং পরের দিন আমি শুয়ে আছি, কেবল শুইলাম, এবং মস্তিষ্কে সজাগ, ছোট বোন ভাই যারা সবই আমি বুঝতে পারছি যে ওরা কি করতেছে, লাইটও জ্বালানো। এত বড় একটা পা এসে আমাকে এখানে ধরে, এত বড় আপনার হাতে যে সাইজটা দেখালেন, আড়াই ফুটের মতো, 2.5 ফিট লম্বা, এত বড় পা এসে আমি এরকম শুয়ে আছি কাত হয়ে, তো এরকম ধরলো আমাকে। ধরার পরে আমি কিছুই বলতে পারছি না, শুধু চিৎকার করতেছি। বাবা আসছে, ছোট বোন আসছে, তারপরে ছোট ভাই পাশে ছিল আসছে। ওনারা এসে দেখতেছেন বাবার যেটা ল্যাঙ্গুয়েজ, যে কই মাছের লবণ দিয়ে রাখলে যেটা হয় ছটফট করে, সেরকম আমার ফিলটা হচ্ছিল তখন। যখন জাগলাম তখন বাবা বলে, তুই এরকম কেন? আমি বললাম এরকম, আমি দেখতে পাচ্ছি আমি খুব ভয় পেয়েছি। আপনার বুকের উপরে কেউ একজন পা দিয়ে চাপা দিয়েছে? হ্যাঁ, পাটা এত বড় হবে। এবং লাস্ট যেটা ঢাকায় হয়েছে, শুয়েছি 5 মিনিট পর হবে, এত বড় একটা হাতটা পুরো লাল, এত বড় বড় আঙুল।
ও মাই গড। এখানে এসে আমার শুধু মাথাটা এরকম ধরলো এবং আমি ওই দিন প্রচন্ড ভয় পেয়েছি। মাথাটা ধরছে। কতদিন আগে এটা? কত 1.5 মান্থ। পরে আমি আর কিছু বলতে পারতেছি না, খুব ভয় পাচ্ছি। ওই যে যারা রুমমেট ছিল ওরা এসে অনেক করছে, তারপরে উঠলাম। যখন আপনাকে অ্যাটাক করে আপনার কি মানে মনে হয় যে আমি সব দেখতে পাচ্ছি কিন্তু কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, এরকম ফিল? আমি দেখতে পাচ্ছি সব, এবং ওরা যে আমাকে জাগানোর জন্য প্রচেষ্টা করছে। কথা বলার চেষ্টা করলে বের হয় কথা, বের তো হওয়ার কথা বের হয় না, এবং শুধু ঘোংরানি শব্দটা ওরা বুঝতে পারে। এবং ডেইলি এবং দিন আপনি যখন আমার রুমমেট আছে বই পড়ে তখন আমাকে অ্যাটাক করে। আমি শুয়ে আছি, সকালবেলা অ্যাটাক করতেছে 2 থেকে 3 বার। এখন এটা আমার যেটা ফিল হচ্ছে, স্ট্রংলি ফিল হচ্ছে যে আমার সাথে কিছু একটা আছে। উনি যখন আমাকে এসএমএসটা করে এবং জাস্ট অন মিনিট, এবং লাস্ট যেটা হয়েছে সেটা হলো আমি যখন শুয়ে থাকি তখন আমার ছোট ভাই হোক, আমার ভাই তো আমার সাথে থাকেই না, বা আমার রুমমেট হোক, এরকম একটা আপনাকে কি বলবো যে আধ্যাত্মিক রূপে এসে আমার পাশে শুয়ে এবং আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার চেষ্টা করে, এবং আমি স্ট্রং ফিল করি। মানে ওটা কি মেয়ে হইতে পারে না? আমি জানি না, না ছেলের রূপ আসে, কিন্তু এটা তো জিনদের মধ্যে সব আছে, এটা তো আমাদের স্বীকৃতি আছে বিষয়গুলো। মানে ছেলেদের মতো মানে রুমমেট হিসেবে আসতে পারে। তখন আমি ফিল করি যে এরকম ফিজিক্যাল রিলেশনের ব্যাপারটা, তো এরকম হাত দিলে কিছু একটা ফিল হয়। ওকে, স্পষ্ট ফিল করি। আমি শুই একা, আর কেউ নাই আমার সাথে, আর পাশে যে রুমমেট আছে 2 জন থাকে। নিশ্চয়ই আপনাকে আমরা অবশ্যই কিছু না কিছু সাজেশন দিব। এবং স্লিপ নিয়ে কিন্তু আমি গত সপ্তাহে একটা মোটামুটি একটা ভালো একটা সেগমেন্ট আমি আমার লিসনারদেরকে বলেছি, আমি আরেকবার একটু রিপিট করতে চাই। 1970 সালে লাওসে প্রথমে এরকম একটা সিমটম দেখা যায় যে অনেকগুলো মানুষ সেখানে মারা গেল হঠাৎ করে, এবং সবারই কেস ছিল এরকম যে ঘুমের মধ্যে কেউ একজন ওনাদের বুকের উপর চেপে বসছে এবং দম আটকে মারা যাচ্ছে। মানুষগুলোর অন্যরকম কোনো হার্টের কোনো দুর্বলতা বা অন্য কোনো ধরনের কোনো সিমটম ছিল না। ঘটনার পরবর্তীতে এই স্লিপের এই বিষয়টা নিয়ে অনেক ধরনের স্টাডি হয়েছে সায়েন্স থেকে, মেডিকেল সায়েন্স থেকে, বাট এটার রিজন এখন পর্যন্ত বের করা যায়নি। সো এটা যে এক ধরনের মিস্টেরিয়াস ব্যাপার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বোবা যাদের ধরে না তারা অনেক লাকি, কিন্তু জীবনে কোনো না কোনো ভাবে। বোবা কেন বলা হয়? বোবা মানে বলা হয় যে এই কারণে যে কথা বলতে পারছে না, কথা বলছে হয়তো কেউ শুনছে না, এরকম কোনো কিছু, বা ফিল থাকে এরকম কেউ শুনছে না, এরকম কোনো কিছু। যখন বোবা এই জন্য বলা হয়, সবাই কিন্তু বাংলাদেশে সবাই বলে বোবায় ধরা, আর কিন্তু একটাই নাম বোবায় ধরা। বোবা ধরা এই জন্য বলা হয়, বোবারা যখন কথা বলতে পারে না, বাট তারা যখন চেষ্টা করে তখন একটা সাউন্ড আসে, গ গ। যখন কাউকে ধরে এই জিনটা ধরে, যখন একটা জিন, নিশ্চিত একটা ইবলিস, যখন কাউকে এই জিনটা ধরে ওই মুহূর্তে সে বোবা হয়ে যায় এবং কথা বলার চেষ্টা সে করে। কেউ দোয়া কালাম পরে, অনেকে চোখে দেখতেছে, হাত পা মুভও করতে পারতেছে, কিন্তু ওই জিনটাকে হাতে ধরতে পারতেছে না, মানে শক্তি পাচ্ছে না। তখন যখনই সে কথা বলার চেষ্টা করে তখন তার সাউন্ডটা গঁ গঁ টাইপের আসে, মানে গোঙায়, তখন সে অটোমেটিক গোঙায়, মানে একটা গরু যদি জবাই দেন যে সাউন্ডটা করে ঠিক ওভাবে সাউন্ড করে মানুষ। এক্স্যাক্টলি। এবং এই দেখবেন যে আমরা যে সেন্সে আছি এরকম ফুল সেন্স থাকবে। আমরা যে কথাগুলো বলছি, যদি কাউকে বোবায় ধরে দেখবেন যে এই সেন্সটাই আপনার থাকবে। ইনফ্যাক্ট আমিও বেশ কয়েকবার এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, এবং আমি জানি যে হ্যাঁ ছোটবেলায় আমি কিছুদিন আগেও এরকম হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ওই আয়াতুল কুরসি পড়া, সূরা কালাম পড়া, এবং আপনি দেখবেন যখন আপনি এটা করা শুরু করবেন তখনই আরামসে আপনি কিছুক্ষণের মধ্যে ইজি হয়ে যাবে, রিলিজ করে দেয়, ভয় রিলিজ করে দেয়। সবচেয়ে বেস্ট হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারবার বলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেন বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসিটা পড়া, বারবার পড়া, সূরা ফালাক, সূরা নাস যদি আপনি পড়তে পারেন তো খুবই ভালো। আপনি আপনার বোনের ঘটনা বলার জন্য মূলত আমাকে এসএমএস করেছেন, হুইচ ইজ ভেরি ভেরি টেরিবল, এবং সে কারণে আপনার বোনকে আমরা আজকে স্টুডিওতে আনিনি। ঘটনাটা কি? তো আমার ছোট বোন ও জেএসসি পরীক্ষার পর থেকে খুবই ভালো ছিল, শান্তশিষ্ট। এখন অ্যাট প্রেজেন্ট ওর লাইফটা যে কোথায় গেছে, এটা আমরা ফ্যামিলি মেম্বার যারা আছি সবাই অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক আমি স্টার্ট করি। তো ছোটো বোন পড়াশোনা করতেছে, তো এরপরে দেখলাম ওর যে স্পিড পড়াশোনার আস্তে 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 স্লো হয়ে যাচ্ছে, এবং ও অন্ধকারকে খুব পছন্দ করতেছে স্লোলি। ওকে, একদিকে তাকিয়ে থাকে, এবং আপনি 100 ডাক দেবেন শুনবে না, মানে ও কানে যাচ্ছেই না। যখন আপনি একটু প্রেশার ক্রিয়েট করবেন তখন আপনাকে মানে খুব অ্যাগ্রেসিভলি বলবে যে তুই এখান থেকে চলে যা। ভেরি ইন্টারেস্টিং। এবং রিসেন্টলি নাকি আগে থেকে 1.5 বছর ধরে, 1.5-2 বছর ধরে এই সমস্যা হচ্ছে। একদিকে তাকিয়ে থাকে আর এরকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা করে থাকে। বাবা মার সাথে, মাকে তো দেখতেই পারে না, বাবাকেও না। আমি গিয়েছি, আমাকে মানে যখন স্বাভাবিক থাকে তখন তো একেবারে ফ্রেন্ডলি, কিন্তু যখন এরকম হয় দেখা যায় একদিকে তাকিয়ে আছে, আপু ওঠো চলো, আমাকে বলে তুই এখান থেকে যা, এরকম বলে বাবাকে বলে তোকে জবাই করবো। নাম কি ওনার? ওনার নাম আখি।
এরকম চলতো। বাবা তো কবিরাজ ফকির মানে সব দেখিয়েছেন, তো ওনারা যখন আসেন কিছু কবিরাজ একেবারেই মানে কোনো রেজাল্টই নেই। এরপর এক ভদ্রমহিলা আসলেন, উনি এসে ঘর বন্ধ যেটাকে বলে গ্রামের ভাষা ওইটা করলেন এবং ছোট বোনকে অনেক তাবিজ দিলেন। পরে একদিন 2 দিন ভালো ছিল, তো সবাই সাজেস্ট করলো যে মামা বাড়িতে নিয়ে যাক, এখানে এরকম ওর হচ্ছে না, চলো। তো আমিও ভাবলাম যে এটাই করি, তো মামা বাড়িতে নিয়ে আসলাম। 2 দিন মোটামুটি ছিল, কথাবার্তা বলতে সবার সাথে। বলার পরে আমাদের বাড়িতে আবার একবার আসলো, আসার পরে বিকেলে আবার ছোট ভাই আছে ওকে দিয়ে আসলো। সন্ধ্যার আগে ও সবার সাথে একটু হাসি খুশি ছিল। সন্ধ্যার পরে আমি ফোন করেছি, ফোন করে বললাম যে ও কোথায়, ওকে একটু দাও, আমি একটু কথা বলি। তো মামাতো বোন গিয়ে দেখতেছে ও খাটের কোনায় গিয়ে কান্না করতেছে, মাথা নিচে দিয়ে কান্না করতেছে। তো পরে বললো যে ভাইয়া ফোন দিয়েছে, কথা বলবে, কোনো কথা বলতেছে না। এরপর মেজমামিকে পাঠালাম কি অবস্থা, তো মেজমামি বললো যে আমার ঘরে চলো, মুড়ি দিয়েছে, চানাচুর দিয়েছে, সেটা ধরে ফেলে দিয়েছে, এরকম ছুঁড়ে ফেলেছে এবং মামাকে একটা থাপ্পড় মেরেছে। ল্যাঙ্গুয়েজটা ছিল যে শুয়ারের বাচ্চা, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি। মেজমামনি খুবই শ্রদ্ধার। এই তো পরে মেজমামনি বুঝলে সামথিং ইজ রং, যে ও তো এরকম না। তোর বললো ধরার পরে মেজমামনি রাখতে পারতেছে না একা। এটাই কথা। বয়স কত বলেন তো? বয়স 10-এ পড়ে। তো ওর শরীরে কি এমন শক্তি আসে যেটা যে 4-5 জন ধরে রাখে? না, এটা তো সম্ভবই না, ও তো উইক, একেবারেই উইক। তাহলে যখন ওই ধরনের আচরণ করে তখন কি হয়? 4-5 জনের মতো শক্তি? হ্যাঁ 4-5 জন ধরেছে এবং ধরে একটা ছিঁড়ে দিয়েছে এবং খুব বাজে ভাষা ছিল তখন ওর মুখ দিয়ে, বাজে ভাষা, এবং ভাষাটা ছিল স্ট্যান্ডার্ড, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। মানে অনেকগুলো সিম্পটমই মিলতেছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, এবং এমনও হতে পারে অনেক সময় যদি মানে আমাদের লোকাল না হয়, অন্য দেশের বা ভিন দেশের যদি হয়, সেক্ষেত্রে এমনও হতে পারে অন্য কোনো ভাষায় একবারে স্পষ্ট ভাষায় কথা বলবে, পজেসড হওয়ার যেই লক্ষণগুলোর কথা বলছি। আরেকটা বিষয় হচ্ছে শরীরের মধ্যে অসুরের মতো শক্তি আসবে, যেটা ওনার বোনের ক্ষেত্রে আমরা দেখলাম। ও ছোট, আমি ছবি নিয়ে এসে দেখাবো ভাইকে। এক নানি ছিলেন পাশে বললাম যে উনি বলেন যে আমি আমার লাইফে এরকম দেখি নাই, যে আমরা 5 জন লোক ধরছি, তারপর ওকে রাখতে হবে, ও শুধু একটা কথাই বলে, আমাকে ছাড়, আমি চলে যাব। এবং ল্যাঙ্গুয়েজটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এবং আর যারা মামিরা ধরেছে তাদের বলছে তোদের কল্লা খাবো, তোদের কলিজা ছিঁড়ে খাবো, এরকম কথা বলে। আপনারা ওনার সঙ্গে কথা বলেন না যে কোথা থেকে আসছিস, কি চাস বা এরকম কোনো? পরে একজন ফয়েড তাৎক্ষণিকভাবে ডেকে নিয়ে এসছে। আসার পরে উনি বলতেছেন যে একটা পুল ছিল, আমাদের একটা পুল আছে মামারির পাশে। ওই রিপ্লাই দিচ্ছিল যে আমি পুল থেকে আসছি। না, ও কিছুই বলে না। ওই ফকির আসার পরে ওকে বলছে যে নাম, পরে উনি কি যেন করলো, কিছুই বলেনি। আস্তে আস্তে ও দেখলাম শান্ত হয়ে গেল। এই আজকে 4 দিন হবে, ওর শরীর এখনো ব্যথা করতেছে। তো আমি গতকালকে কথা বলেছিলাম, ও বলতেছে আমি শুধু যে কান্না করেছি খাটের কোনায় বসে, এটুকু আমার মনে আছে। এরপরে আর কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না। রেজা ভাই, আপনার কাছেই ফ্লোর দিচ্ছি। বিষয়টা আমার কাছে মনে হচ্ছে পজেসড, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পজেসড হয়ে যায়, সেক্ষেত্রে তো ওনাদের সঙ্গে কথোপকথন করা যায়, কমিউনিকেশন করা যায়, যে লাইক কোথা থেকে আসছে, কেন আসছে, কি কারণে আসছিস। হ্যাঁ, তো আপনি যদি কিছু বলতে চান। প্রথমত আমি যদি বলি, কিবরিয়া ভাই তো সায়েন্টিফিক ব্যাখ্যা দিবে, আমি ছোট করে একটু অ্যাড করে দিই। আপনার যে সমস্যাটা, লোকমান হোসেন ভাই, আপনি কি মানুষকে ভয় দেখান? মানে আমাকে অনেস্টলি বলবেন, সত্যি বলবেন। আপনার বন্ধু বান্ধব, রুমমেট ভয় দেখান? আমি কখনো এটা দেখাই না। আমি ক্লিয়ার দেখতেছি আপনি ভয় দেখান, না হলে আপনাকে তারা ভয় পায় কেন? ভয়টা পায় আপনি শিওর? এটা ইন্টারনাল ভাবে ওরা পাচ্ছে কিনা এটা আমি না, কিন্তু উনি যে এই ধরনের ঘটনার দ্বারা আমি জানলেও তো ভয় পাবো। এখন আমি তো রাতের বেলা ওনাকে নিয়ে ঘুমাতে পারবো না। আলটিমেটলি উনি স্টোরিগুলো কিন্তু সবার সাথে শেয়ার করে। সেটা খুব স্বাভাবিক। আপনার রুমমেটের সাথে শেয়ার করে। ওনার এক ফ্রেন্ডও আসছে ওনার সঙ্গে, আমি নিয়ে আসতে বলেছি। এটাকে ভয় দেখানো বলে না। আমি এটা সায়েন্সে যাচ্ছি, হ্যাঁ, জাস্ট কিবরিয়া ভাইকে একটু হেল্প করতেছি। এটাকে বলে ম্যালাডাপটিভ ডে ড্রিমিং। আপনার যে সমস্যাটা, এটা লক্ষণগুলোকে ভালো বলতে পারবে। আর আপনার বোনের যে সমস্যা, ওটা খুবই ভয়াবহ। ইয়াকুজা নাম শুনছেন কখনো? কিবরিয়া ভাই জানেন ইয়াকুজা? একটা হচ্ছে একটা, যদি হাস্যকর কথাটা মানে আলিফুল্লাহটাই হয়ে যাচ্ছে, আমার হাসি লাগে যখন এগুলো বলি, মানে এই যুগে এসে আসলে সব কথা। ইয়াকুজা হচ্ছে একটা জাতি, এটা হচ্ছে বুসরা থেকে আসা। বুসরা একটা জায়গা, কিন্তু পৃথিবীর বুসরা না সেটা, এটাকে বুজরা বলে। বুজরা হচ্ছে এমন একটা শহর যেটা জিনের সবচেয়ে বাজে জিন, সবচেয়ে শক্তিশালী জিনটা থাকে ওই শহরে। যদি খুব ব্ল্যাক ম্যাজিক করে। প্রিয় শ্রোতা, আমরা এখানে দুটো শব্দ এখানে মিউট করে দিয়েছি এই কারণে যে দুটো শব্দের কথা রেজা ভাই এই মুহূর্তে বললেন, অনেকেই হয়তো এইগুলো এফিল প্র্যাকটিস বাসায় করতে পারেন, কারণ অনেকেই আমাদেরকে নক করেন যে কিভাবে করা যায়, এগুলো শিখতে চাই, সে কারণে আমরা মিউট করে দিয়েছি। বলুন। সেটাতে ব্ল্যাক ম্যাজিক করার ফলে মানুষ পাগলের মতো হয়ে যায়, কিন্তু আমার মাঝে মধ্যে সুস্থ হয়। কিন্তু যখন সে সুস্থ হয়, এর মানে সে সুস্থ না, সে পজেসড। আমি বুঝাতে পারলাম? ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাবার আগে আপনার কাছে আমার কোয়েরি আছে রেজা ভাই। আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম, সত্য কিনা মিথ্যা আমি জানি না। সেটা হচ্ছে জিনদের তো আবাসস্থল আছে পৃথিবীতে, এবং তারা বিভিন্ন জায়গায় বসবাস করে। সেটা নিয়ে বিভিন্ন রকমের আলেম যারা আছেন তারাও বলেছেন, ডোবা, পানি, এরকম কোনো জায়গায়, ফাঁকা জায়গাতে।
এরকম কেসও অনেক সময় পাওয়া গেছে, জিন পজেস্ট করেছে এবং জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন এসছো, কোথা থেকে এসছো। ছোট একটা বাচ্চা, হ্যাঁ, সে পজেস্ট হয়েছে। এরকম একটা স্টোরি আমি পড়েছিলাম। পজেস্ট হওয়ার পরে তার সঙ্গে কথোপকথন হচ্ছে, আলমের কথোপকথন হচ্ছে। কি ওরা বললো যে আমি ওনাকে অমুক গাছের নিচ থেকে ধরেছি। কেন ধরেছি? ও যখন ও গাছের নিচ দিয়ে দৌড়ে আসছিল তখন ওখানে আমার বাচ্চারা খেলাধুলা করতেছিল, মানে জিনের বাচ্চারা খেলাধুলা করতেছিল। তোর পায়ের নিচে পড়ে আমার এক বাচ্চা মারা যায় এবং সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে পজেস্ট করেছি। এই যে বিষয়টা দেখুন, এখানে আপনি এখন উনি পজেস্ট হয়েছে সেটা জেনেই আপনি মনে করছেন যে পজেস্ট হয়েছে, যে জিন পজেস্ট, তাকে বের করে নিয়ে এসে তার উপর অত্যাচার করবেন, তাকে বেঁধে ফেলবেন, ওঝা দিয়ে তাকে মারবেন। যখন আপনি পুরো স্টোরিটা যখন জানবেন তখন কিন্তু ওর প্রতি মায়া লাগবে। এই জন্য এটা আমি বুঝবো কি করে যে ওই গাছের নিচে জিন আছে, ওই গাছের নিচে জিনের বাচ্চারা খেলাধুলা করছে, এটা বোঝার কোনো উপায় নেই। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, মানে আমি যেটা দেখলাম ওই ভিডিওতে, নিয়ম হচ্ছে যে আপনি যখন কোনো জায়গাতে যাবেন আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার ধর্মের মতে যেটা হয়, আমাদের ধর্মে তো এটাই বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি পথ হাঁটা শুরু করলেন। যত বেশি বিসমিল্লাহ বলা যায়, যত বেশি আউযুবিল্লাহ বলা যায়, তত বেশি আপনার জন্য বিষয়গুলো অনেক বেশি সেফ হয়ে যাবে। তো আমার কাছে সমাধানটা ভালো লেগেছে। আমি জানি না এই বিষয়ে আপনি কি বলেন। এটা যে আউযুবিল্লাহ যখন আপনি বলবেন, মানে আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাও, শত্রু হাত তুলে চলে যায়, জিনরা অটোমেটিক সরে যায়। সরে গেলে হলো কি আপনার যাত্রা পথে তারা বাধা দিল না। তো আমরা মনে করি যে প্রতিটা কাজে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, প্রতিটা কাজের সময় বিসমিল্লাহ বলা, যেগুলা টয়লেট মলেট ছাড়া বাদ দিয়ে বাকি সব, ওটার জন্য আলাদা দোয়া আছে। সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করাটাই ভালো। রাইট। আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আপনি এখানে এসেছেন। নিশ্চয়ই আপনাকে অফ এয়ারে যদি রেজা ভাই কিছু বলতে চান সেটা বলবেন। হ্যাঁ, কি ভাই, ব্রেকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে যাচ্ছি। মানে আমাদের লোকমান ভাই শুনেন, আগামী 21 তারিখ 21শে অগস্ট 2017 হচ্ছে অমাবস্যার রাত। সেই রাতে সবচেয়ে শক্তিশালী হয়ে যায় জিন পরীরা, সবচেয়ে বেশি শক্তিশালী হয় শয়তান, অশরীরী আত্মা, যেটাই বলেন না কেন। আমি একটা জিনিস আপনাকে দিব, জমজমের পানি দিব, সেটা আপনি জাস্ট ছিটিয়ে দিবেন তার উপরে ওই রাতের বেলা, বোনের উপরে। হ্যাঁ, মানে এশার নামাজের পরে। কিন্তু আমি আবার বলতেছি সবাই লিসেনারদেরকে, এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না, এবং এটাকে আসলে সিরিয়াসলি যারা নিতে চান না নিবেনই না, সেটাই বলবো। সো এটার পরে মানে রেজাল্টটা কি দাঁড়ায় সেটা আপনি দেখতে চান, কি দাঁড়ায় আমাকে জানাবেন, অথবা আমাকে লাইভে দেখাবেন। এই অমাবস্যার মানে কি বার পড়েছে, আমরা কি স্পেশাল একটা লাইভ ক্লিপ করবো কিনা। ওকে, আমরা পরবর্তীতে আপনাদেরকে পেজে জানাবো। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলছি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ DORTEAM। পেজটিতে লাইক দিয়ে দেবেন, কানেক্টেড থাকবেন। বাংলাদেশে এই প্রথম হন্টেড প্লেস ভিত্তিক আমরা যে শোটা করছি সেটা হচ্ছে ডর, এবং ফেসবুকে লাইভ দেখাচ্ছি। আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে আমাদেরকে জানিয়ে হেল্প করবেন। ইভেন পুরো ইন্ডিয়াতে বা পুরো সাউথ এশিয়ান জোনে কোথাও কখনো এরকম কোনো ধরনের কোনো লাইভ হয় কিনা আমাদেরকে একটু জানাবেন প্লিজ। সুতরাং সেদিক থেকে আমরা না জানা পর্যন্ত আমরা দাবি করতেই পারি এটাই বাংলাদেশের টপ ভিউ আমাদের হয়। মানে আপনার যে লাস্ট মহস্তানগরের ভিডিও, 13-14 লক্ষ রিচ হয়েছে, বিশাল কিছু। ওকে, আমরা ফিরে আসছি প্রিয় শ্রোতা, সঙ্গেই থাকবেন। মাত্র 5 মিনিটের ব্রেক। ডর মানে ভয়, ডর এক্লিপস। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডর এক্লিপসের। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমরা 3 জন গেস্টকে আজকে ফ্লোর দিয়েছিলাম ফার্স্ট আওয়ার 11টা থেকে 12টার মধ্যে। তাদের ঘটনাগুলো আমরা শুনেছি। আমরা সবসময় বলি বিজ্ঞান সিদ্ধ জীবনযাপন করুন। প্রথমে ডাক্তার, এবং সবসময় তো আমরা আল্লাহর কথা মনে করেই বিভিন্ন মানুষের কাছে যাবো শেফার জন্য। তারপরে হচ্ছে যদি আপনি না পারেন বিষয়গুলো সমাধান করার জন্য, তারপর একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্ট অলসো এ ডক্টর। এবং তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না, বিষয়টি আসলে এক ধরনের স্পিরিচুয়াল ডিজিজ এবং এটার সমাধান কোনো একজন জানাশোনা ব্যক্তির কাছ থেকে করা উচিত, তাহলে অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবেন না। একজন ভালো এলএমওয়ালা, দিনওয়ালা মানুষ, যদি আপনি রিলিজিয়ন মানেন, তাহলে আপনি তার কাছে যাবেন। এটাই হচ্ছে আমাদের ডর থেকে সবসময় যেটা বলা হয়। রেজা ভাই, আপনার অনুমতি ক্রমে আরেকজনকে ফ্লোর দিতে পারি? ওকে, আমাদের সঙ্গে যিনি রয়েছেন হালিমা আক্তার মুক্তি, ইনার ব্যাপারে আমি ফ্লোর দেওয়ার আগে আপনাকে একটু একটা কথা বলতে চাই। ঘটনাটা ইনার সঙ্গে যতটা না ঘটেছে, ইনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘটনাটা, এটা কোথা থেকে কি কারণে সেটা আসলে ওনার কাছে গেলেই আমি পাবো। এসএমএসটা যিনি আমাকে করেছিলেন উনি আছেন ভোলাতে এই মুহূর্তে। যে আমাকে এসএমএস করেছে উনি কি হয় আপনার? আমার বোনের ছেলে। বোনের ছেলে, একটু শুনি, আপনি একটু বলেন তো স্টোরিটা আসলে কি। প্রথম হচ্ছে 99-এর কথা। আমার আব্বা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলো, ঢাকায় হসপিটালে ভর্তি। আমার ছোট ভাইটার ও রাত্রে কথা বলে, তখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম, সারা রাত কথা বলে। তো
প্রথমে আমি বুঝতে পারি নাই, পরে যখন বুঝতে পারলাম যে না এটা কোনো স্বাভাবিক কিছু না, তখন আমি আমার আব্বা মানে আমার আম্মাকে সবাইয়ের সাথে শেয়ার করলাম জিনিসটা। আমরা বুঝতে বুঝতেও কিছুদিন চলে গেল, দেখলাম যে ও হঠাৎ করে অন্যরকম হয়ে গেল, পাগলামি শুরু করলো। হ্যাঁ, রাত্রে চলে যায়, কোথায় চলে যায় আমরা মানে ওকে আমরা ধরতে পারি না। তো খবর পেলাম যে সে আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, তাকে হঠাৎ করে আমাদের এলাকার দেখছে, বেরিবাদ আছে, বেরিবাদ দিয়ে সে চলে যাচ্ছে রাতের বেলা, গভীর রাত্রে। আবার চলে আসে, নিজেই চলে আসে। আবার কেউ দেখে যে আমাদের স্কুলের ছাদে উঠে নাকি সে খুব নাচে, মানে সবাই বলে এরকম এরকম, আপনারা কি কিছু খেয়াল রাখেন এই অবস্থা। একটা পর্যায়ে দেখলাম যে তার পাগলামি শুরু হয়েছে। সে বাহিরের মানুষের সাথে কোনো পাগলামি করে না, সে শুধু আমার আম্মাকে অ্যাটাক করে, আম্মাকে মারতে যায়। আমার আম্মা নামাজ পড়ে বা আমরা নামাজ পড়ি এটা সে দেখতে পারে না। সে হিন্দু বাড়িতে চলে গেছে, আমাদের এলাকার সবাই দেখে, সে দৌড়ে গিয়ে কালী পূজা দিয়ে আসছে। আবার এসে বলে আমি কালী পূজা দিয়ে আসছি। কেউ 10 জন লোকেও ধরে রাখতে পারে না, এমন অবস্থা। তারপরে দেখা যায় ঘর থেকে কোরআন শরীফ মানে ইসলামিক কোনো বই যেখানে আরবি লেখা আছে এরকম বই একবার দেখলাম যে বাথরুমের ভিতরে ঢুকে ফেলছে। সে কিন্তু মানে অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সাংসারিক ভাবে সে খুব ভালো একটা ছেলে, স্টুডেন্ট ভালো, যে আছে না যে দুষ্টু ছেলে খাইটা সে উল্টো বলে, এগুলি কিছুই ছিল না। এর মধ্যে হঠাৎ ও এরকম হয়ে গেল। তখন আমরা কি করলাম, প্রথমে ডাক্তার কাছে পিজিতে নিয়ে আসলাম, ডাক্তার দেখাইলাম, হাসপাতালে ভর্তি করে রাখলাম। এরকম 2-3 বার আমরা পিজিতে ভর্তি করে রাখছি। তারপর বাড়িতে নিয়ে গেলাম, কয়েকদিন একটু ভালো আছে, আবার সে উল্টাপাল্টা এরকম পাগলামি করতো, শিকল দিয়ে বেঁধে রাখতে হইতো। একটু থামাচ্ছি আপনাকে এখানে। রেজা ভাই, আমার কথা হচ্ছে আমি কিছুদিন আগে যেটা পেলাম, ক্লিনিক্যাল সাইকোলজিতে একটা ব্যাপার আছে হুইচ ইজ কল্ড কনভার্সন ডিসঅর্ডার। মানে একটা মানুষ খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকলে তখন মনের মধ্যে একটা ক্ষোভ তার তৈরি হয়, ব্রেনের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। যদি সেটা সে অ্যাবজর্ব করতে না পারে অটোমেটিক্যালি, তখন ওটা ফ্ল্যাশ আউট হয় তার শারীরিক অ্যাটিটিউডের মধ্য দিয়ে, এবং ওই ফ্ল্যাশ আউটটাতে সে অন্যরকম একটা মানুষ হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এবং এটা নিয়ে এখন পর্যন্ত ক্লিনিক্যাল সাইকোলজিতে তেমন কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট আসেনি। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ যখন নিজেকে কনভার্ট করে ফেলবে, সে একটা রিলিজিয়নের মানুষ, সে হঠাৎ করে আরেকটা রিলিজিয়ন নিজের মধ্যে নিয়ে আসবে, এটা কোন ধরনের ডিসঅর্ডার? তাহলে এটা কিভাবে সম্ভব? আমি আসি কনভার্সন ডিসঅর্ডারে, যেটাকে বলা হয় যে ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার। রাইট। একটা মানুষ, ওনার ভাই ইসলামিক মানুষ হয়ে ইসলামিক কিতাবগুলোকে টয়লেটে ফেলে দিচ্ছে, যেটা একটা সুস্থ মানুষ কখনো করবে না। রাইট। আমি চলে গেলাম সায়েন্সে, এটা ট্রিটমেন্ট ডাক্তাররা দিল, শিকল দিয়ে বেঁধে রাখাবো, ওষুধ দিল। আপনার ভাই কি মাদ্রাসায় পড়ে? প্রচুর মারধর করা হতো। তারপর ওয়াসায় জব করতো সে, এখন তার চাকরিটাও, যেটাই বলছিলাম যে সাথী যে অনেক বেশি মারধর করতো, জোর জবরদস্তি করা হতো, ভিতরে ভিতরে ফিল করতো এগুলো আমি পড়বো না, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সেরকম কিছু হতো না। ধরলাম আপনি যেটা বললেন পার্সোনালিটি ডিসঅর্ডার, তো তাকে ট্রিটমেন্ট দিল, সুস্থ হলো। অনেক সময় হয় এরকম, ডাক্তারকে লিখে দেবে যে সে সারা জীবন সুস্থ থাকবে না, না কিন্তু এটা আপনার স্পিরিচুয়াল ডিজিজের ট্রিটমেন্ট করলেও তো সেটা সারা জীবন সুস্থ থাকবে এটা কেউ বলবে না। এখন ডিপেন্ড করে, ওইটাও ট্রিটমেন্ট এটাও ট্রিটমেন্ট, দুইটা কিন্তু ট্রিটমেন্ট, কোনোটাই পার্মানেন্ট না। পার্মানেন্ট তখন হবে যখন আপনি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটা একটা মিস্ট্রি আমরা বলতে পারি, কজ আমরা আসলে সায়েন্সের কাছ থেকে তেমন কোনো সমাধান পাচ্ছি না। কজ আমাদের সামনে একটা কোশ্চেন জন্ম হয়েছে যে একটা মানুষ কিভাবে একটা রিলিজিয়ন থেকে আরেকটা রিলিজিয়ন, আমরা আসলে কোনো রিলিজিয়নকে এখানে খাটো করছি না। এমনও হতে পারে যে হিন্দুদের মধ্যে থেকে কেউ একজন এরকম ট্রাই করছে, যেটা হয় ভাই ওনার যেটা সমস্যা, মানে জাস্ট এভারেজ বলতেছে, ওনাকে উদ্দেশ্য করে বলতেছে না, একটা সমস্যা অনেক সময় যেটা হয়, পিচাস যেগুলো থাকে, মানে খুব নোংরা যে জিনগুলা, খুবই নোংরা, হ্যাঁ, এদের সূচিবায়ু রোগ হয়, মানে এরা যাদেরকে পজেস্ট করে এদের সূচিবায়ু হয়, মানে কারণ খুঁতখুঁতে হয় বেশি। আর ভাই কি খুঁতখুঁতে টাইপের হয়ে গেছে? হ্যাঁ, ওর মধ্যে নোংরামির একটা পাচ্ছি আমরা, যেটা হচ্ছে ও এখন যে ভাষা বলে, যত নেগেটিভ এবং নোংরা ভাষা ওর মুখ দিয়ে বাইর হয়, যেগুলো ওর জীবনে কোনোদিন বলে নেই, পজিটিভ কোনো নেই ওর মধ্যে, সব নেগেটিভ কথাবার্তা। এবং প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি আপু, বলেন আপনার নাম কি মুক্তা টাইপের কিছু? মুক্তি। নন্দীপাড়া থেকে আসছেন আপনি? জি, নন্দীপাড়া থেকে। আমার আম্মা, আমার ভাইটা নন্দীপাড়ায় থাকে। নন্দীপাড়াকে লিখছিলেন আপনি আসার সময়? আমাদেরকে লিখে দিয়েছেন এখন খিলক্ষেত থেকে। নন্দীপাড়া লেখেন নাই? আমি আসছি খিলক্ষেত থেকে। হ্যাঁ, যার সমস্যা সে নন্দীপাড়ায় থাকে মূলত এখন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা পুরো স্টোরিটা রিভিল করি রেজা ভাই। আচ্ছা, আমি একদিন উপস্থিত ছিলাম বাড়িতে, দেখলাম হঠাৎ রাত্র করে ও দরজাটা ঠাস করে খুলে দৌড়ে বাইর হয়ে গেল। তখন আমার আম্মা আব্বা দৌড়ে পিছনে পিছনে আমরা গেলাম। যাওয়ার পরে আমার পাশের ঘরে আমরা সবসময় ওইরকম পাগলামি করতো, তো এই জন্য আমরা বাড়িরই 2-3 জন চাচাতো ভাইটাই ওদেরকে রাখতাম। ও দেখলাম দৌড় দিয়ে বাইর হয়ে আমাদের উঠান থেকে একটু সামনে একটা আম গাছ ছিল, একটা লাফ দিয়ে সে আম গাছে উঠে গেল।
উঠার পরে সাথে সাথে ওর গায়ের যে শার্টটা ছিল একটা টান দিয়ে ছিঁড়ে মানে তাই সুইসাইড করার জন্য মানে শার্টটা গলায় প্যাচ দিয়ে সে গাছের মধ্যে লাগাই ফেলেছে। 3-4 জনে ওকে নামাইতে পারতেছে, ওর সাথে শক্তি পারা যাচ্ছে না। আর ওকে অনেক জোর করে টাইনা হেসরা যখন নামানো হলো তখন ও বলতেছে, বুকের মধ্যে থাপ্পড় মারতেছে আর বলতেছে আমার এখানে একটা আগুন, বুকের মধ্যে আগুনের একটা কুণ্ডুলি সে ফিল করতেছে। এটা আমার চোখের সামনে, মানে ওর যে কষ্টটা আমি দেখছি, মানে আমি অবাক হয়ে গেছি। তারপরে আরেকটা জিনিস ও ফিল করে সবসময় ওর ঘুমাইতে পারে না, কারণ ওর গায়ে নাকি পোকা ভাই, ছোট ছোট পোকা যেরকম মানে গায়ে ভাইলে যেরকম মানে খারাপ লাগে, ওর কাছে খুবই অস্বস্তি লাগে এবং বলে যে পা থেকে তার মাথা পর্যন্ত এই জিনিসটা হয়। দেখা গেছে একদিন রাত্রিবেলা সে বাসা থেকে বাইর হয়ে নদী, আমাদের যে মেঘনা ধর্মগদা নদী, সেই নদী পার হয়ে ওই পারে চলে গেছে পানি সাঁতরে। মানে সে যে কি করবে, কি করতেছে সে নিজেও জানে না। এরকম ঘটনা ঘটে তো আপনারা প্রোটেকশন নেন না? হ্যাঁ, প্রোটেকশন থেকে দরজা বন্ধ করে রাখা, বাইরে থেকে দরজা বন্ধ। ওইটা দেখেন ওকে এরকম রাখা যায় না, ওর এত শক্তি, ওকে 8 থেকে 10 জন মানুষে ওকে কন্ট্রোল করা যায় না। কত বছর যাবত এই সমস্যাটা হচ্ছে? এটা 97 থেকে শুরু। কি করেছেন এখন পর্যন্ত ওর ভালোর জন্য? না, এর জন্য আমরা ডাক্তারি, এখনো কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টে উনি আছে। বেশি খারাপ অবস্থা, আমার আম্মাকে টর্চার করে, এই জন্য আমরা 2 বার তাকে পাবনা মেন্টাল হসপিটালে রাখছি, মানসিক হাসপাতালে। আর ডাক্তার তাজুল ইসলাম, ওনার ট্রিটমেন্টে লাস্ট এই 2-3 বছর ওনার ট্রিটমেন্টে আছে। ওনার সাথে উনি ও দেখা যায় যে ও দুর্ব্যবহার করে, ওনার সঙ্গে দুর্ব্যবহার করে। তো উনি কি বলেন বিষয়টাকে? উনি যেটা বলে, উনি ওষুধ দিচ্ছে, বলছে ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে, ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট করাচ্ছি, এই অবস্থায় আছে আর কি। ডক্টর তাজুল ইসলাম আমাদের যাহা বলিব সত্য বলিবর একজন নিয়মিত সাইকিয়াট্রিস্ট এবং অত্যন্ত গুণী একজন মানুষ। এই ধরনের কেস নিয়ে উনি মারাত্মকভাবে ডিল করেন। তো এই হচ্ছে ওনার, এছাড়া ফ্যামিলি মেম্বার আর কেউ আছে? তারপরে নেক্সট টাইমে আমার আরেকটা ভাই এরকম হয়ে গেল, সেটা হচ্ছে এর বড়। শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে। দিন সে একদম মৃত্যু সজ্জায়, তার হাত পা কেমন করতেছে, খারাপ লাগতেছে, বিশেষ করে মেরুদণ্ডের দিকে তার প্রবলেম। নিউরো মেডিসিন ডাক্তার দেখাইছি, তারপর অর্থোপেডিক্স সার্জন দেখাইছি, ফিজিওথেরাপি করাইছি। সে শুকিয়ে যাচ্ছে আর বাঁকা হয়ে যাচ্ছে, তার মেইন প্রবলেমটা এটাই আমার ভাই। তারপরে যখন হুজুর, বিভিন্ন কবিরাজ, এদের পিছনে অনেক টাকা পয়সা লস করছি, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন একজন হুজুর আমার আম্মাকে বলল, আপনারা আমাদের গ্রামে ওই যে বাটি চালান দেয় এরকম একটা আপনারা একটু এটা করে দেখতে পারেন তুলারাশি লোক দিয়ে। আমাদের পাশের গ্রামের একজন লোক অরিজিনাল তুলারাশি, এখানে কোনো কবিরাজ ছিল না, কিছুই ছিল না, শুধু একটা তাবিজ একটা হুজুর আমার আব্বাকে দিছিল। ওই তাবিজটা প্লেটে দিয়ে তুলারাশি লোক মনে আসতে চায় নাই, বলে যে এগুলি আমি যদি করি আমি অসুস্থ হয়ে যাই। তারপরে উনি আসবে না, তারপরে গ্রামের 2-1 লোককে আমরা ম্যানেজ করে ওনাকে বলে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। তখন আমার ভাইয়ের নামে যখন আমরা ওই বাটির নামের উপরে বাটি চালান দিল, তখন হঠাৎ এটা গিয়ে আমাদের যে ঘরটা গ্রামের ঘরের মেঝেতে, একটা রুমে, ভিতরে রুমে মেজের ওখানে যে থামলো। তারপরে উনি বললো যে এখানে একটা আপনারা গর্ত করে দেখেন, এখানে চেক করেন, এখানে কিছু থাকতে পারে। তখন আমরা গর্ত করলাম, গর্ত করতে করতে যখন প্রায় 1 হাতের উপরে গর্ত করলাম, তখন দেখেছি একটা প্যারেক, এত বড় একটা প্যারেক, ঠিক এরকম ভাগানো। তারপর উঠানোর পরে উনি তো রেস্ট নিচ্ছে, যে লোকটা বাটি চালান দিচ্ছে, ওনাকে হেল্প করার জন্য, উনি দেখা যায় অনেক সময় পড়ে যায়, চামড়াটা আমরা উঠে যায়, ওনাকে হেল্প করার জন্য আমাদের পরিচিত 2টা লোক আমরা ছেলে রাখছি আর কি এখানে। তো ওনারা বললো, আন্টি আপনি এটা রাখেন, দেখি আবার ওনাকে আমরা চেক করি যে আসলে এটা সত্য কিনা। তখন সে আবার যখন বাটি চালান দিল, দেখা গেল যে দৌড়ে ওই গর্তটা যেখানে, ওখানে চলে গেল। আবার ওখান থেকে একটা দৌড় দিয়ে আমার আম্মা যেখানে দাঁড়ানো, ঠিক ওখানে চলে আসলো বাটিটা। বাটি কি একা একা যাচ্ছে? না, ওই যে ওই লোকটা ধরা, কিন্তু লোকটা ধরে না 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 না, ওইটা উনি কবিরাজ না, বুঝতে পারছি, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ যেহেতু ওনার হাতে ধরা, উনি হাত দিয়ে নিতে পারে চাইলে। না, এটা আমি ছিলাম, দেখেন আমি কিন্তু ছোট মানুষ না। রেজা ভাই বিলিভ করে না, সেটার প্রতি আমাদের রেসপেক্ট। যারা এই অনুষ্ঠানটি শুনে বিলিভ করছে না তাদের প্রতি আমার রেসপেক্ট, যারা বিলিভ করেন তাদের প্রতিও রেসপেক্ট। আমি আমার একটা কথা বলি আপনাকে, আমার বিলিভের জায়গাটা আমি একটু আপনাকে বলি। আপনি দেখেন ঘটনাটা আমি দেখেছি, ক্লাস 7 আর 8 পড়ি, গ্রামে মেলাতে পাতা খেলা হয়। পাতা খেলা মানে হচ্ছে ওই 4 কোনায় 4 জন কবিরাজ বসবে, কাদের পাওয়ার কত বেশি এটা দেখার জন্য এটা করা হয়। মাঝখানে হচ্ছে
তুলা রাশির কিছু লোকজনকে রাখা হয় এবং 4 কোণা থেকে 4 জন টানবে, যে টেনে তার কাছে নিয়ে যেতে পারবে ওই লোকগুলাকে, সে হচ্ছে বেশি পাওয়ারফুল। এই গ্রামে এটা হয়, আমি ছোটবেলায় দেখেছিলাম। 7-8 যখন পড়ি তখন দেখলাম এরকম হচ্ছে পাতা খেলা। তো 4 জন কবিরা 4 জায়গায় বসছে, মাঝখানে 5-6 জন লোক বসছে, কেউ আসে না কারো দিকে, চুপচাপ বসে আছে, হচ্ছে না, কাজ হচ্ছে না। তো এরপরে একজন কবিরাজ বলতেছে এখানে তুলা রাশির 3 জন লোক ছাড়া একজন লোকও নাই, বাকি সবাই তুলা রাশির না। কোন 3 জন লোক? এই 3 জনের বাইরে বাকি সবাই চলে যান, না হলে কিন্তু সমস্যা হবে। তো দেখলাম বেশ কয়েকজন চলে গেল, 3 জন থাকলো। 3 জনের মধ্যে কেউ একজন হচ্ছে না, বাকি 2 জন বিরক্ত হয়ে চলে গেল, একজন থাকলো এখানে। আর ইন্টারেস্টিং, ওই একজনেরও কিছু হচ্ছে না। এরপরে একজন কবিরাজ এসে ওনার কাছ থেকে কিছু তাবিজ বের করলো, যে উনি তাবিজ টুবিজ নিয়ে কোমরে বাইন্দে বন্ধে বসছে, তাবিজ টুবিজ বের করলো। এবং তারপরে যে খেলাটা দেখলাম সেটা আমার চোখে এখনো ভাসে। ভদ্রলোক 4 কোণায় বারবার দৌড়াতেছে, কখনো এদিকে কখনো ওদিকে কখনো ওদিকে, ধরেন সব নাটক, সব সাজানো। একটু পরে যেটা ঘটলো, ওনার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, বিশ্রী অবস্থা, এবং উনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। মানুষ যদি হামাগুড়ি দেয় বুক দিয়ে দিবে, পিঠ দিয়ে দিতে পারবে না, মনে হচ্ছে কেউ ছেঁচড়াচ্ছে ওনাকে। আমার চোখে এখনো এই জিনিসগুলো ভাসে। আমি নিজেও বিলিভ করি না, বাট স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এক্সিস্ট করে। ঠিক আছে, এটা 100% সত্য। যারা জাতক, এই যে বললেন যে স্টোরিটা, লাস্টে যে একজন ছিল, হইতে পারে একজন কবিরাজের লোক, হতে পারে, আমি অস্বীকার করতেছি না। কারণ সায়েন্সের জায়গা থেকে যদি আপনি নেন তাহলে এটা ইম্পসিবল। আমি আমার জীবনে, আপনার বিলিভের প্রতি আমাদের রেসপেক্ট আছে, রেজা ভাই বিলিভ করে না, সেটার প্রতি আমাদের রেসপেক্ট। কারণ আমি আমার জীবনে অনেকবার দেখছি বাটি চালান, আমি সববারই ওদের ট্রিক ধরে ফেলছি। ওকে, বাটি চালান, নাভি থেকে বিভিন্ন কিছু বের করা, নাভি থেকে মাংস বের করা, হ্যাঁ, এগুলো সব মানে ট্রিক আর কি, ম্যাজিক ট্রিক। ওকে, বলেন তারপর কি হলো? আসলে এখানে কোনো কবিরাজও ছিল না, কিছু জানাশোনা কেউই ছিল। এটা আমাদের পরিচিত একটা লোক, জানে আমাদের এলাকার সবাই জানে উনি তুলা রাশি। আচ্ছা, ওই হিসেবে ওনাকে ধরেছে, উনি কিন্তু কবিরাজের কোনো কিছুর সাথে জড়িত না। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে আমরা ওইটা যে হুজুর বলতে উনি আমাদের পরিচিত, ওনার নাম বলবো না, উনি আমাদের এলাকারই। হঠাৎ কেন জানি ট্রিটমেন্টটা আর উনি করলো না, আমাদেরকে বললো যে যেই এটা পাইলাম প্যারেকটা আমরা নদীতে ফেলে দিলাম, কিন্তু ওর কোনো ইমপ্রুভমেন্ট আমরা পাই নাই। পরে আস্তে আস্তে দেখলাম যে ও এত অসুস্থ হয়েছে, ওকে এটা পানিতে ফেলে দেওয়ার পরে হঠাৎ ও অসুস্থ হয়ে গেছে ট্রলারে। মনে হচ্ছে যারা ওখানে ছিল বলে যে মনে হচ্ছে ওর রুড়া বাইর হয়ে যাচ্ছে। তখন খবর দিল, ফোন করলো, বাড়িতে নিয়ে আসলো। আনার পরে ওকে বলে 2 কলস শুধু শরবত পানি ওকে খাওয়ানো হয়েছে। কোথায় গেল পানি, কোথায় গেল কি, কেউই বুঝতে পারতেছে না। মানে ওর পানি শূন্যতা, এরকম আর কি। এই মিস্ট্রিটা কিন্তু সবার সাথে মিলে যায়। 3 দিন খাবার নাই, খায় না, এরপর যখন খাচ্ছে 5 কেজি চালের ভাত, 7 কেজি চালের ভাত, কোথায় যাচ্ছে এটার কোনো খোঁজ খবর নাই। আসলে সে খাচ্ছে না, অন্য কেউ খাচ্ছে, মানে আলটিমেটলি জিনের যে ব্যাপারগুলো হয়। এটা হচ্ছে আমার ওই যে বড় ভাইটা আর কি। জি, আমি কিন্তু নিজেও কোনো কবিরাজ বিশ্বাস করি না, কিন্তু অনেক সময় যাইতে হচ্ছে। ডাক্তার দেখাচ্ছি, কবিরাজ দেখাচ্ছি, যে যেখানে বলে হুজুর বলে, কবিরাজ বলে, অনেক দেখাইছি ভাই, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখি নাই। তারপর আমার ভাই আস্তে আস্তে ঠিকই সে এত কুজু হয়ে গেছে, আমি ছবি নিয়ে আসছি, দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কিন্তু ওই যে এতই সুন্দর ছিল যে চলচ্চিত্রে সে চান্স হয়েছিল তার, কিন্তু তাকে আমাদের ফ্যামিলি থেকে দেওয়া হয়নি। কিন্তু এখন দেখলে কেউ বিশ্বাস, এখন তার মানে মৃত্যু সোজা, তার পিঠটা একদম বাঁকা হয়ে, একদম কচ্ছপের পিঠ যেরকম ঠিক এরকম হয়ে গেছে, হাত পা শুকে এরকম হয়ে গেছে, পাগুলি এখন দেখলে মনে ওর মানে রুডের মধ্যে এই বোধ হয় বের হয়ে যাবে, মানে একদম মুমূর্ষু অবস্থা। ওকে, সবকিছুর ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার ভাই ভালো হয়ে যাবেন। আর প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে বলে নেই, আমরা আরেকটি বিরতিতে যেতে চাই, এবং এই আজকের দিনেই রাত 11:50 আমাদের একটি হন্টেড লাইভ যেটা থাকে আমাদের পেজে সেটা আছে, এবং আজকে একটা স্পেশাল ঘটনা ঘটবে বাংলাদেশে তথা আমি যতদূর জানি সারা ওয়ার্ল্ডে, আমার জানা নাই, এটাই প্রথম কোনো প্ল্যানচেট আমরা লাইভ করছি। প্ল্যানচেট যেগুলো আমাদের ওয়ার্ল্ডে হয় রেকর্ডেড থাকে, আমাদের এটা সম্পূর্ণ লাইভ হবে, ইনস্ট্যান্ট দেখাবো যে কি হচ্ছে কি না। আর প্ল্যানচেটের মধ্যে কলার থাকবেন আপনি, কলার। আমরা যদিও বলি ডর মানে ভয়, কারণ ভয়ের পৃথিবীটাকে আমরা দেখার চেষ্টা করি, এই অর্থেই ডর মানে ভয়। ডর মানে ভয় পাওয়া না, আমরা বলি ডর মানে ভয়, ভয়ের পৃথিবীটাকে আমরা দেখার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনি ভয় পান সেটা আমাদের উদ্দেশ্য না। হ্যাঁ, কিন্তু এই অনুষ্ঠানটা শোনার পরে ভিতরে কিছুটা হয়, সেটা আমি নিজেই প্রমাণ। আর সরি ভাই, আমি কলার থাকতে পারছি না, কারণ আমি জানি প্ল্যানচেট ইজ সামথিং। আমি ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা অপেক্ষায় থাকুন। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে অফকোর্স আমরা আজকে রাত 11:50 প্ল্যানচেট লাইভ করব ফেসবুকে। আমাদের পেজটা হচ্ছে www.facebook.com/DARTeam। আমি আবারও বলি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ DARTeam। কেন আমি কলার থাকছি না সেটার ব্যাখ্যাটা আমি দিব বিরতির পরে। মাত্র 4 মিনিটের ব্রেক। ডর মানে ভয়, ডর এক্লিপস। প্রিয়
প্রিয় শ্রোতা, আরও একবার আমন্ত্রণ। 4 মিনিট পর আপনারা শুনছেন ডর ইক্লিপস উইথ মি আরজে কিবরিয়া এবং রেজা ভাই, ভেরি স্পেশালিস্ট অন দিস গ্রাউন্ড। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যে গেস্ট বলবো আমি কাপল যারা যোগ দিচ্ছেন, তারা এসছেন বেসিক্যালি ইন্ডিয়ার হুগলি থেকে, যার কথা আমি অনুষ্ঠানের শুরুতেই বোধহয় রেজা ভাই আপনাকে বলছিলাম একবার যে আমাদের দেশের বাইরে থেকে শুনে। তো ওনাদেরকে আমরা ফ্লোর দিব। তার আগে আমি একটু আমার লিসনারদেরকে ক্লিয়ার করতে চাই যে কেন আমি কলার হতে চাচ্ছি না। তার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমি প্ল্যানচেট কখনো করিনি। আমি শুনেছি প্ল্যানচেটে যিনি কলার থাকেন তিনি ডাকেন এবং তার ডাক শুনে এটা আসেন। তাদেরকে যদি আগের জায়গায় ফিরিয়ে না দেওয়া যায় তাহলে তারা কখনো কখনো তার সঙ্গে থেকে যান। মানে আমি ডাকবো, উল্টাপাল্টা কিছু হলে এগুলো আমার সঙ্গে থেকে যাবে। তো সেক্ষেত্রে হয়তো আপনারা আরজে কিবরিয়াকে হারিয়েও ফেলতে পারেন। আমি আপনাদের ভালোবাসা রাখার জন্যে, আপনাদেরকে ভালোবেসে আমি জানি আমার এটা করা ঠিক হবে না। পরে অন্য কেউ করার হলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি তো ফিল করলে কোনো লাভ নাই, আমি তো ফিল করি। তো সে ফিল করা বা সে একটা জিনিসের সাথে কথা বলা, কারো কোনো প্রশ্ন থাকা, তারপর কোনো প্রশ্ন থাকতে পারে আমি জানতে যাচ্ছি কেন এটা হচ্ছে না বা কি কারণ, সেই কারণটা একটা অশরীরী আত্মা বা অশরীরী জিন সে উত্তরটা দিবে। সিগন্যালটা কিভাবে পাওয়া যায়? এটা আপনি লাঞ্চার করতে বসতে পারবেন, মানে ওটা মুভ করা শুরু করবে জিনিসগুলো। আমরা তো আরেকটা ইলেকট্রিক ডিভাইস দেখলাম যেটা গৌরব তৈরি করতো, মানে ডিভাইসটা ওখানে রাখতো এবং তারপরে উনি কল করতেন। ডিভাইসের সাথে এটা কোনো লিঙ্ক নাই। তো ডিভাইসটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আশপাশে ম্যাগনেট থাকলে বা ইলেকট্রোম্যাগনেটিক কোনো জিনিস ওয়েভ থাকলে তখন ওটা ইন্ডিকেট করতে পারে। এটা জিনও হতে পারে, কোনো পশু পাখি হতে পারে না। কিন্তু আমরা যদি প্ল্যানচেটের সময় তো যদি ওইটা ইউজ করি, যন্ত্রটা ইউজ করি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে তাহলে বুঝতে পারবো, কিছুটা বুঝতে পারবো। কিন্তু আমরা নিজেরাই ফিল করতে পারবো। আপনি নিজেই দেখবেন আপনার হাত নিয়ে যাচ্ছে, টান দিয়ে নিয়ে যাচ্ছে, নিজেই বুঝতে পারবেন এবং এটা রিয়েল। আপনি করেছেন? হ্যাঁ, অনেকবার করেছি। তা আমার আলটিমেটলি আমার যে ক্ষতিগুলো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, যারা আমার সাথে ছিল তাদেরই ক্ষতি হয়েছে। আমরা ইনডিসিশনে ভুগছি, মানে এত রিস্কি কেন এগুলো? আমি একটা ঘটনা বলছিলাম, তো আমি ছোট করে আবার বলি, অনেকে হয়তো ভুলে গেছে। আমরা যখন প্লানচেটটা করছিলাম, আমি যে প্লানচেটের উইজা বোর্ডটা তৈরি করছিলাম সেটা ছিল অনেক আগের আদিকালের বোর্ডের ডিজাইনটা তৈরি করতাম। আমরা প্লানচেটে বসছি, আমি, রায়হান, আমার শালা রাশেদ, ও ছিল, মানে ও বিশ্বাস করে না এগুলো, সাংবাদিক মানুষ, আমি দেখতে চাই। প্লানচেট করার সময় কিছু একটা আসলো, আমরা ডাকলাম যে আশেপাশে যদি কেউ থেকে থাকো তুমি চলে আসো, মানে বারবার ডাকতে হয় যদি আশেপাশে কোনো ভালো আত্মা থেকে থাকো। প্লানচেট হচ্ছে ছোট যে কয়েনটার নাম, কয়েনটা মুভ করা শুরু করছে হঠাৎ করে, আমরা ধরে রাখতে পারছি না এটাকে, মানে সে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে অটোমেটিক। প্রশ্ন করছে বয়স কত, বয়স আছে 550 বছর। নাম জিজ্ঞেস করছি, এটা বলে কে? ওই কয়েনটা ঘুরতে থাকবে, নাম্বারের উপরে যাবে, ও নাম্বারের উপরে কি বলবে। ওকে, সবকিছু হইলো। তখন কোনো কথা বলা যাবে না, একজনের সাথে একজনের বডি লেগে থাকতে হবে যাতে টাচ থাকে। তখন যেটা হইলো, আমি বললাম যে আপনি যে আসছেন প্রমাণ করেন যে আপনি আসছেন। তো যে রুমটা আমি করছি এটা ভাইয়ার রুম, এখনো ভাইয়া থাকে ওখানে, এই রুমে এখনো স্টিল অনেক কিছু হয়, রাতের বেলা ঘুমাতে পারে না অনেকে, অনেক সাউন্ড শুনতে পায়। রুমটা বিশাল লম্বা রুম। অনেক বাসা দেখবেন বাথরুমের উপরে গোডাউন টাইপের থাকে, হ্যাঁ বড় একটা বক্সের জানলা টাইপের, বক্সের মতো দুটো জানলা থাকে যা লক করা যায়। ওটা খোলা ছিল। আমি আবার বলছি আপনি যে আসছেন প্রমাণ দেন, নাহলে মনে করবো আপনি আসেন না, এগুলা ভুয়া সব। এই ভুয়া শব্দ বলার সাথে সাথে ধাম করে ওটা লেগে গেল, বন্ধ হয়ে গেল, লেগে আবার খুলে গেল। তখনই আমরা আমাদের বডি জয়েন্টটা ছিল আমরা ছেড়ে দিই, স্বাভাবিক ভয় ছাড়া। একটা সিনেমা দেখা এক জিনিস আর বাস্তবে ঘটা এক জিনিস, দুইটা ভিন্ন জিনিস। আমার জীবনে ফার্স্ট প্লানচেট ছিল এটা। আমি স্টাক, আর রাসেল যে সাংবাদিক দিছে দৌড়, রুম থেকে দৌড়ে আসে সিঁড়ি ঘরে। আর রাশেদ যে ছিল সে কান্না শুরু করছে যে ভাইয়ান কি, মানে আলটিমেটলি ভয় পাচ্ছে। কিন্তু যখন আমরা এরকম চিল্লাচিল্লি শুরু হয়েছে আমাদের মধ্যে, তখন আমাদের কাছে 4 জনের কাছে ফিল হয়েছে যে ঘরে ভূমিকম্প হচ্ছে। আমি উঠে গেছি। ওইটা যে কাগজটা ছিল প্লানচেটের, ওটা আমি ডাইরেক্ট চুলার মধ্যে রেখে দিয়েছি, গ্যাসের চুলাতে। কাগজটা জাস্ট কাগজ, সাধারণ কাগজ, শুকনা কাগজ রাইখা ঘুরে দেখে 30 সেকেন্ড কাগজে জ্বলে না, কিছু হয় না, চোখের সামনে কাগজ জ্বলতেছে না 30 সেকেন্ড রেখেছি, জ্বলতেছে না। আমি আবার টান দিয়ে নিলাম, রাসেল তুই এটা ছিঁড়। তখন আমরা চিল্লেছিলি রুমের মধ্যে পুরো, আর বাসায় করে আম্মা তখন ছিল না সুনামগঞ্জ। রাসেল তুই এটা ছিঁড়। রাসেল হচ্ছে সাংবাদিক, একে মামা আমি ভাবতাম না। আমি 2 হাতে টানি, একটা সাধারণ কাগজ ছিঁড়তে পারতেছি না। তখন কেন জানি মনে অজান্তে আমি কিছু দোয়া পরে টান দিয়েছি, 2 ভাগ করে ফেলছি ছিঁড়ে, আগুনে পড়ে কমোডে ফ্লাশ করে ফেলছি। এরপর থেকে শুরু হয় বহু কাহিনী বাসার মধ্যে। বলছি রেডিওতে একবার কার সাথে কি হয়, কেন বাসায় অনেক কিছু ঘটে গেল, সেই জিনিসটা আটকায় গেছে। প্লানচেটের মূল লক্ষ্য হচ্ছে আপনি যাকে আনবেন তাকে বিদায় দিতে হবে। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা বলি যে এগুলো হ্যান্ডেল করতে না পারলে না করাটাই বেটার। সো কিন্তু ইফ ইট ইজ রিস্কি, যদি অনেক বেশি রিস্কি হয়ে যায়, এই রিস্কটা আমরা নিব না। আমি এটা আগে থেকে সতর্ক করে রাখলাম। এটা শোনার পরে আমার লিসনার আমার উপর খেপবে, আমি জানি। যত বিপদই হোক না কেন তারা চাই এগুলো দেখতে। তো ওদেরকে যখন আমরা ডাকবো, ওদেরকে জোর করে আনানো হয়, একটা মোহিত করে, সম্মোহন পাওয়ার দিয়ে, এটা হিপনোটিজম। প্লানচেট হচ্ছে জিনদের জন্য একটা হিপনোটাইজ। ওদেরকে হিপনোটাইজ করে আনানো হয় এবং জিনরা বুঝে যে আমি এখন আমাকে তার কাজ করতে হবে, সে আমাকে হুকুম দিবে, আমাকে এই কাজটা পালন করতে হবে। হয়তোবা সেই জিন তার সাম্রাজ্যের ভালো কোনো জিন, খারাপ হলেও তার লেভেলটা ভালো ছিল। যখন সে ভাববে আমি এখন গোলামি করবো, তখন সে রাগ করে। এবং যখন সে মনে করে ইবলিসের কথা, যে ইবলিস তো আল্লাহর
তাকে পাওয়ার দিয়ে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত সে মরবে না, সে শক্তিশালী সবচেয়ে বেশি, তা আমি শক্তিশালী, তার গোলামি কেন করবো, এরকম যখন মেন্টালি চলে আসে তখনই সে ক্ষতি করে। আর কিছু ভালো দিন যখন আসে তখন আলটিমেটলি ক্ষতি হয় না। ওকে, সো আমরা এটা করতে চাই, বাট ইফ ইট ইজ টু রিস্কি, যদি দেখি যে না এটা আসলে সিচুয়েশনালি ম্যানেজ করতে পারছি না, দেন আমরা এটা করবো না। আমি আগেও বলে নিলাম, সুতরাং হতাশ হবেন না, আমি চাই না। কারণ আমার টিমে যারা আছে এরা প্রত্যেকে এক একটা রত্ন। সুমন, রেজা ভাই, আমি একজন জাস্ট ক্ষুদ্র নগণ্য মানুষ। এরা ক্ষতিগ্রস্ত হলে, কোনোভাবেই কোনো কিছু হলে এটা ক্যারি করা খুব ডিফিকাল্ট হবে আমার জন্য। সো আমি চাই না, প্রথমত হচ্ছে আমার টিমের সিকিউরিটি, দেন হচ্ছে বাকিটুকু। আমি সরি আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখে গল্প করছি, আমরা নিজেরাই হারিয়ে গিয়েছিলাম। আপনারা ইন্ডিয়া থেকে এসেছেন, প্রথমে বলেন আমাদের জন্য কি গিফট নিয়ে এসেছেন। হুগলিতে কি পাওয়া যায়? হুগলিতে আমি যে জায়গায় থাকি সেই জায়গাতে রসগোল্লাটা খুব বিখ্যাত, ভালো। ওকে, হলদিরামের না, আমরা গেলে হলদিরামটা খাই আর কি বেশি। বাংলাদেশি যারা যায় তারা ম্যাক্সিমামই লোকই হলদিরাম, মানে হলদিরাম খাবে। আর যদি আপনি ইন্ডিয়া বেশি যেয়ে থাকেন, যদি আপনি দিল্লি যান, চাঁদনি চকের হলদিরাম খান, কলকাতার হলদিরামে ঢুকবেন না। ওকে দিয়ে আমি সমস্যা নেই, ওকে দিয়ে আমি পাঠিয়ে দিব। ওকে, আস্তে আস্তে বাসি যাতে না হয়ে যায়। না, কিচ্ছু হবে না। ওকে ফাইন, আমরা যারা গেস্ট এসেছেন তাদের কথা আচ্ছা, আমার মেইন সমস্যা হচ্ছে যে আমি 2007 মানে আমার আম্মু আব্বুর ইচ্ছে ছিল যে বাংলাদেশের ছেলের সাথে বিয়ে দিবে। ওকে, আমার আব্বু কিন্তু এখানকার। আচ্ছা, যখন আমার 2007-এ যখন দেখাশোনার জন্য আমি এখানে আসি, তখন দেখা যায় যে আমার চেহারা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। মানে যখন ছেলে পক্ষ দেখতে আসে বা যখন এরকম হয়, তখন চেহারাটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা সামনে আমার আম্মু আর আত্মীয় স্বজন সেটা বুঝতে পারে যে আমার পুরো চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কালো কালো হয়ে যায়। তারপর আমার সালোয়ার স্যুটের কাপড় কেটে নেওয়া হয়, কিন্তু কে কাটে বা কারা কাটে সেটা বুঝতে পারি না। ওন্নার দুপাট্টার কোনা কেটে নেওয়া হয়। বিয়ে দেখাশোনা যারা করতে আসে তারা হঠাৎ করে দেখে শুনে সব পছন্দ করে যায়, কিন্তু যাওয়ার পরে তারা যেন কিরকম বেঁকে যায়, মানে পছন্দ হয় না বা ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করবো না, হ্যাঁ, মানে এরকম প্রস্তাব থাকতো আর কি। তো একজন বললো কি একবার দেখানো হোক কাউকে যে কেন এরকম হয়। 2-1 জনকে দেখানোর পরে ওনারা বলে যে আপনার বিয়েটা যখন, মানে আমার বয়স যখন 6-7 বছর তখন বেঁধে দেওয়া হয়েছে। তারপরে ওরকম করতে করতে 8 ডিসেম্বর এরকম হয়। তো এর মধ্যে আমরা কিন্তু 6 বার কিন্তু আসা যাওয়া হয়ে যায় এই বিয়ের দেখাশোনা সূত্রে। আচ্ছা, ফেব্রুয়ারি 23-24 তারিখে একটা প্রস্তাব যায় এখান থেকে, বাংলাদেশ থেকে, যেরকম একটা ছেলে আছে সে দুবাই থাকে, আত্মীয়র মধ্যেই পড়ে। আর আমার আব্বুর ইচ্ছে ছিল না আত্মীয়র মধ্যে বিয়ে হওয়ার। ওকে, তো মা বাবা বললো ঠিক আছে তাহলে দেখা যাক। তো 23-24 তারিখে কথা, মানে 27 তারিখের মধ্যে ফাইনাল হয়ে যায় ফেব্রুয়ারি। 2 মার্চ এঙ্গেজমেন্ট হয় বাই নেটে, এপ্রিলের 6 তারিখে বিয়ে হয়ে যায়। যেই ভদ্রলোকের সঙ্গে বিয়ে হয় তিনি তো, আচ্ছা, উনি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। হ্যাঁ, তো এবার ওরকম হয়ে যাওয়ার পরে, মানে উনি যেটা বলছিল যে ওই বিয়ের সময়টাতে একেবারে অবস্থার আপনি ওরকম পাননি, দেখিনি নি আপনি? তো আমার এঙ্গেজমেন্টটা দেখা হয়নি, দেখিনি। আচ্ছা, এবং বিয়ের 1 সপ্তাহ আগে আমি ইন্ডিয়া যাই, মানে গায়ে হলুদের আগের দিনকে গেছে ও। তো ও তখনই ফার্স্ট দেখে, আমার ফটো দেখে না, হ্যাঁ, ইভেন আমিও দেখি না, আমার মা বাবাও দেখে না। আচ্ছা, ঠিক আছে, না ও দেখছে, ও ভুল বলতেছে। একজন বললো আমি আমার ফ্রেন্ড অফিসে বসে আছি, বলছে তোমার একটা ছবি পাঠাও, মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। ও দেখে একটু ভয় পাইছে। সেটা এঙ্গেজমেন্টের পরে, ওই তো এঙ্গেজমেন্টের পর দেখলা তো, আগে বলেছি তো দেখলা তো, কিন্তু আপনি দেখলেন না কেন? এঙ্গেজমেন্ট ফাইনাল হলো, আমার এক মামা বললো এরে এদিকে আয়, আমাদের দেশের বাড়ি নোয়াখালী, ওকে, এদিকে একটা ছবি আছে দেখ। তো আমি এখন দেখি কি হইব, তো কাম তো সারি ফেলাইছো, রাইট। তো এইসব দেখলাম, যা হইলো যা করে আল্লাহ। আমার এক ভাবিকে আমি জিজ্ঞেস করছি যে আমার বন্ধু বান্ধব তো অনেক, ঢাকা শহর, আমি রিক্সা নিয়ে ঘুরতে পারবো? আমার ফাদার মাদার নেই, আমরা 2 ভাই, কিন্তু আমাদের দরকার ছিল একটা মা বাবা, দ্যাটস ইট। আমার চাওয়া পাওয়া কিছু ছিল না। আমি মিডল ইস্টে চাকরি করতাম, ভালোই চাকরি করতাম। এই তো বিয়ে হয়ে গেল, যাই হোক বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাবার পরে মানে ওর কন্ডিশন ছিল 2টো, যে বিয়ের পরে 2 বছর মেয়ে বাপের বাড়ি থাকবে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, তারপর আমি নিয়ে চলে যাব। তো আম্মু আব্বু এটাতে রাজিও হয়ে যায়। 2 বছর মোটামুটি আমাদের ঠিকই হয়। এর মধ্যে সে ওখানে অসুস্থ হয়ে যায় দুবাইতে। সে ওখানে মরণাপন্ন অবস্থা হয়ে সে এখানে আসে, ইন্ডিয়া আসে। বিনা নোটিসে তার চাকরিটা চলে যায়। তাকে তখন বাংলাদেশে রাখা, মানে ইন্ডিয়া রাখা যাবে না, বাংলাদেশে চলে আসতে হবে, কারণ ভিসা শেষ। ও ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে আসলো। সেই দিন থেকেই আমার মা বাবা আমার ওপর একটা খারাপ ব্যবহার, এবং শুধু তাই না যে ছেলেকে ছেড়ে দিতে হবে, কেন না তার চাকরি নেই সেই জন্য। আমি বললাম এটা তো শুধু একটা কারণ হতে পারে না। এরকম করতে করতে ধরুন আমাদের এখন 2017 এরকম চলছে। ওই যে সে অসুস্থ হয়ে সে সুস্থ হলো, তাকে ট্রিটমেন্ট করানো হলো, ট্রিটমেন্টে কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না। আমি একটু ইন্টারাপ্ট করি। দুবাইতে আমার কোলন ইনফেকশন হয়েছিল, তো এটা কিউর হয়েছে, চড়াই উতরাই অনেক কিছু, আমি অনেক কিছু ড্যাম কেয়ার হয়েছে। পাছে লোকে কিছু বলে, কেউ কথা বলে, কেউ ভালো জানে, তো ও চলে আসে খিলকেতে। ওখানে একটা বাসা নিলাম, বাসা নেওয়ার পরে তো এই মোটামুটি ভালোই চলছে।
হঠাৎ করে কিছুদিন না যেতে যেতে আমার না বাথরুম শুরু হয়েছে। বাথরুমটা শুরু হতো মাগরিবের আজানটা দেওয়া হলো, ঠিক এর আধা ঘন্টার পর থেকে শুরু, এটা শেষ হতো ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত। পেটটা এরকম, পেট মানে নাভিটা এরকম খুব পেইন, আবার বাথরুমে গেলাম, এরকম করতে 30 থেকে 40 বার বাথরুমে যেতাম। এটা কি রেগুলার হতে থাকতো? এটা রেগুলার, ধরুন এটা এরকম করতে করতে প্রায় 6 মাস 3-4 মাস। কি আর তো আমসা হয়েছে, এই জন্য সবুজ সবুজ যা আমসা হলো, তা আমসা ওষুধ খাইতাম। ইন্ডিয়াতে আমার একটা ডাক্তার আছে ভালো মেডিসিন স্পেশালিস্ট, তো ও একটা ওষুধ দিল, যে ওষুধটা হলে নর্মাল মানুষ একটা কোর্স করলে ধরে 3-4টা ওষুধ খাওয়ার পরে তার এক সপ্তাহ বাথরুম হবে না। ওই ওষুধটা খাওয়ার সাথে সাথে মানে এই পেটের এই সাইডটা মনে হয় যে এইভাবে টাইনে কেউ ছিটতেছে, আবার বাথরুম বেড়ে যেত আর কি। খাওয়া যেমন ভাতটা আমি নেবো, একটা 1 লোকমা খেলাম, 2 লোকমা, 3 লোকমা আর খেতে পারতাম, বমি চলে আসতো। তা আমি খেতে পারতাম রুটি, সারাদিনে হয়তো 3 থেকে 4টা রুটি খেতাম, আর কিন্তু বাথরুম কন্টিনিউস চললো। দিনের বেলা খুবই কম, কিন্তু রাত মাগরিবের পর থেকে স্টার্ট। তখন আমার ওয়েট ছিল 84 কিলো, ওখান থেকে 58 থেকে 59 কিলো আসা পড়লো। অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে তখন ডিটাচ ছিলাম, কিছু কিছু ওই ফ্যামিলি ইন্টারনাল প্রবলেমের জন্যই। তো আমার ছোট ভাই জানতো না, তো সেই যখন জানলো তখন আবার ওখানে হাসপাতালে গেলাম। হাসপাতালের ডাক্তার আমাকে নিয়ে মজা করে, তো মিয়া তোমার কি দিয়ে ওষুধ দিই, তোমার ঠিক হয় না, তুমি অন্য কিছু দেখো। এর মধ্যে আমি একটা কথা বলি, এর মধ্যে আমি কিন্তু না কিছু কিছু সময় ধরুন আমি যখন যেখানে থাকতাম আর কি ঢাকাতে, সেখানে আমি দেখতাম কি যে আমার যে রুমটা ওটা কিন্তু এসি টেসি কিছু নেই, পিছন দিকটা তো একটু পুরোনো জিনিস, এরকম ফ্ল্যাটের পিছন দিকটা। তো হঠাৎ করে একদিন নিচ থেকে উপরে গেছি, গিয়ে দেখি কি জাস্ট দরজাটা খুলেছি, গরমকাল মানে মার্চ এপ্রিল এরকম, খুলে দেখি কি ভেতরটা না প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা মানে এসি কে হার মানায় এরকম। তো আমি প্রথমে বললাম যে আমার হয়তো ভুল হতে পারে, পাশের ভাবিকে ডাকি। তো উনি এসে বলে ভাবি আপনার রুমটা এত ঠান্ডা কেন? তখন আমি ওনাকে আর কিছু বললাম না, বললাম কই না তো। তা আসলে কিন্তু আমি সেটা অনুভব করার জন্যই আমি ওনাকে ডেকেছি যে আমি যেটা অনুভব করছি উনি সেটা করছেন। তারপর ওনার ভাইকে ডাকলো, ওনার ছেলেদের ডাকলো, তো দেখে কি সেম জিনিস ওরাও অনুভব করছে। বললাম ভাবি আপনার রুমটা তো সাংঘাতিক ঠান্ডা। তো এরকম আমি 2 দিন পাই, এবং তখন কিন্তু আমি খুব সুন্দর গন্ধ টন্ধ এরকম পেতাম। আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু মেনলি আমি আজমিরকে মানি। তো আমি সাথে সাথে ওনাদের ফোন করলাম, তাই আমি বললাম মামা এরকম এরকম ব্যাপার, তো খারাপ কিছু কিনা, যেহেতু আমার হাজব্যান্ড এরকম ভুগছে। তো ওনারা বললো না খারাপ সেরকম কিছু তো দেখছি না, তবে ভালো গন্ধ যেহেতু কিছু করার দরকার নেই, ওরা এমনি এমনি নিজেরাই চলে যাবে। তো এটা আমার 2 বার আমি ফিল করি, এবং গন্ধটা আমি প্রায় দিনে আমি পেতাম, ভালো গন্ধই, কিন্তু খারাপ কিছু পেতাম না, বা ভয় বা গা ভারী এরকম কিছু আমার হতো না। তো ওই গন্ধটা তো এগুলো আবার আমি জানতাম, আমি একটু ভীতু টাইপের, এটা জিন ভূত এগুলো মানে ওর একটু মানে বাথরুমে গেলেও বলতো যাই উঠো, লাইটটা জ্বালা, তুমি দাঁড়াও আমি আসতেছি বাথরুম। এখানে একটা বিষয় একটু বলে রাখি প্রিয় শ্রোতা, পজেসড হওয়ার কেউ যদি কারো কাছে আসতে চায়, জিন পজেসড হওয়া বা অন্য কোনো কিছু অশরীরী শক্তি যেটাই বলি না কেন, পজেসড হওয়ার যে কটা রাস্তা আছে তার মধ্যে অন্যতম রাস্তা হচ্ছে ভয়। আপনি যদি ভয় পান তাহলে ওনার জন্য আপনার কাছে আসাটা খুব ইজি। এখানে গ্রাউন্ড মাস্টার একজন আছেন রেজা ভাই, তার উপর মুখের উপর কথা বলাটা আমার উচিত হবে না। আপনি যদি ভুল বলে থাকি আপনি প্রাণ ম্যাঙ্গোটাও খেলেও যে ডর চলে যাবে। আরে আপনি তো কঠিন বিজ্ঞাপন করে দিলেন আমাদের, হুগলির লোক আমাদের জন্য বিজ্ঞাপন নিয়ে আসছে। ওকে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এনভায়রনমেন্টটা হালকা করার জন্য থ্যাংক ইউ। যে একটা লোক 30 বার করে বাথরুমে যাচ্ছে রাতের বেলায়, তো ভয়ানক অবস্থা। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি রিসেন্টলি আপনি টেস্ট করে দেখেছেন, প্লাসটা রিয়েলি অসাম টেস্ট। এটা নিয়ে আমি একটা কথা বলবো, বিজ্ঞাপন না, এটা অসাধারণ টেস্ট ভাই। আপনি একদম রিয়েলি টেস্ট করে দেখেন, ইনশাআল্লাহ। আমরা বিজ্ঞাপন করতেছি না, এটা আমরা অন্তর থেকে বললাম, বিলিভ মি। আপনি একটু বলেন। হ্যাঁ, আমি বললে তখন একজন বললো যে ওখানে একটা মহিলা আছে, আমার এক খালা হয়, খুব আমার কাছের, মানে কি আমার বিপদের সময় আমি আমার বন্ধু বান্ধব আর কিছু রিলেটিভ পাইছি, আমার ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা আমাকে হেল্পে আসছে, আর রিলেটিভ। তো রিলেটিভ উনি বললো যে তুই এক কাজ কর, ওখানে দেখছি ওখানে যা। তো মহিলার কাছে গেলাম, মহিলা বললো হ্যাঁ কিছু সমস্যা, তো ওই যে নাভি যে খোলে না যে ব্যাপারটা, তো ওটা করা লাগবে। আমি আগে কয় টাকা লাগবে? 500 টাকার বেশি আমি এখন চেরানো দিতে পারো না, মরে যাবো। কোনা তোমার এখন করে দিই, 500 টাকা করো। দেওয়ার পরে সে খুললো, কাগজ বের করলো, কয়লা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর কাগজগুলো লোহার টুকরা ছিল, কাগজগুলো পুরো এরকম হয়ে গেলো। তখন যে আমি এগুলো ঢুকলো কই, আমি খাইনি তো। কোনে এটা জিন দিয়ে খাওয়াইছে। আমি কেমনে খাওয়াইছে? আপনি স্বপ্নে কি দেখেন? আমি তো স্বপ্নে তো ভালো মন্দ খাই, আমি কাচ্চি বিরিয়ানি পছন্দ করি, এই দই বড়া, মানে ভালো ভালো জিনিস পছন্দ করি, এগুলো আমি খাই। উনি কিন্তু কোনো প্রতিকার বলে না। তা আচ্ছা ঠিক আছে, ধরো 1 সপ্তাহ 10 দিন খুব ভালো, ঠিক 15 দিন পরেই আবার সে একই অবস্থা। ওনারে ফোন করলাম যে এই অবস্থা, আপনি আবার আসেন। তা আবার গেলাম, এবার বের করলো উনি
একদম লাইভ, ধরেন কালকে খাইছি আমি, লাল হরফে লেখা, আরবি লেখা কাগজ উনি আমাকে দেখাইছে। তারপর কয়লা, ওরা বলে তো শ্মশানের কয়লা না কি বলে, তো এইগুলা দেখেন আসলে ভয় লেগে গেছে। আমি কই দেখেন এগুলো করতে পয়সা লাগছে না? হ্যাঁ। আমি কই এর নাম করবেন, আমি এর পাউদের মাপ চামো আর বলবো যে ভাই আমাকে যে টাকা খরচ করছে অর্ধেক টাকা আমার দিয়ে দাও, আপনি কি চান বলেন, আমি এদিকে যাবো না। তখনও অ্যাকচুয়ালি বুঝি না। তো ইন টাইম কিছু রিলেটিভ আমার খবর নেয়। কেমন খবর নেয়? কিরে কেমন আছো, জ্বর? আমি হ্যাঁ ভাই জ্বর। পেটে ব্যথা করে তোর? আমি হ ভাই পেটেও তো ব্যথা করে। খবর নিল, নেওয়ার পর আবার সে আগেই প্রবলেম, খুব পেইন। এ বলে গ্যাস্ট্রিক হয়েছে, ইন্ডিয়াতে আমি রেন্টেক একটা ওষুধ আছে, এটা মুড়ির মতো আমি খাইছি। আমি গ্যাস এত কই থেকে আসে? আমি আমার এখানে নাভি ফাইটা যেতেছে, এই তোমার এইগুলা কোত্থেকে আসলো? তখন ওর কাছে আবার গেলাম। তো এবার উনি 500 টাকার থেকে 700 টাকা গেলো, 700 টাকার থেকে 800 টাকা। আমি এরপরে কত নিব? 1200 টাকার নিচে হবে না। আমি আপনার কাছে যাবোই না। আর ঘটনা যখন আমার ইনকাম ছিল তখন মানুষের যে অ্যাটেনশনটা, যখন আমি ক্লোজ পার্টে আসছি তখন মানুষের অ্যাটেনশনটা নামে এমনি বিধ্বস্ত। পরে যখন এইটা শুরু হলো তখন উনি আবার ওই খালাটা আবার বললো একজন কাছে, ওই ছবি দেখালো আমাদের দুজন, ওনার সমস্যা। তো ওনার কাছে গেলাম, উনি বললো যে এরকম, মানে উনি আমাকে দেখে না ওনার একটা সিম্পেথি জাগে না, এরকম গুজা হয়ে গেছে, এরকম মানে এরকম ব্যান্ড হয়ে গেছে, আমি হাঁটতে পারি না। ওরে ধরে এভাবে ধরে হাঁটি, একটু উঁচা নিচে হলে আমার খুব কষ্ট হয়, মানে এমন অবস্থা। তো উনি দেখে বলে যে ভাইয়া আপনার তো খুব কষ্ট হবে, আপনার আসতে হবে। আমি কতটুকু আসবো? তখন ওকে বললো যে আপনি নিয়ে আসবেন, উনি আসতে চাবে না। তো ওনার কাছে অনেকবার গেতাম, এমন সময় হইতো যে বুঝতো যে আমি যেতে অ্যাভয়েড করতে চাচ্ছি, তখন বলছে যে আপনি আসেন, উনি আসা যাওয়ার ভাড়াটাও দিয়ে দিত। তখন আমাদের অবস্থা আসলে মানে অনেক শোচনীয়, কারণ সে কাজে বেরোতে পারে না। টুকটাক কাজ করতাম, আর ফ্যামিলি খারাপ না, কিন্তু আমি চাবো কেন চাবো? তো যাওয়ার পর ওখানে গেলাম, এই আস্তে আস্তে একটু কিউর হয়, সমাজ ভালো থাকি। উনি পানি পড়া দেয়, উনি পানি পড়া তেল দেয় আর কিছু দোয়া দেয়, যে এগুলো আপনি না। কিন্তু আপনারা কি জানতে পেরেছেন যে কি কিসের কারণে এটা হচ্ছে? উনি বলেছে যে এই কাজটা কিন্তু হয়েছে মানে 2.5 থেকে 3 লাখ টাকা মানে এখনো পর্যন্ত খরচ করে ফেলেছে যে করছে, আর ইভেন সে করেও যাচ্ছে, আর আমি যত কাটাবো সেও কিন্তু করতে থাকে। মানে আপনারা যেটা বলতে যাচ্ছেন এটা একটা ব্ল্যাক ম্যাজিক হয়েছে। ব্ল্যাক ম্যাজিক। আপনি এখন রিসেন্টলি কি সমস্যা আছে? এখন এই অবস্থা আমি কিছু নাই, 1 মাস আগে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া থেকে আমি আরটু গুজা ছিলাম। আমার মেইন সমস্যা যখন বাথরুম শুরু হয় তখন আমার আর্থারাইটিস ব্যথাটা বেড়ে যায়, ব্লাড যায়। এখন কোনো সমস্যা নেই। এই ধরেন আমি ফেসবুক বা সামথিং কোথাও যদি পার্টি-টাটিতে যদি আমরা যাই, কোনো দাওয়াতে গেলাম, তখন তো সবাই সবার সাথে সবাই দেখবো এই আইনুলটা হেভি হয়েছে, তারপরেই সেটা শুরু হয়ে যায় আবার বাথরুম। মেইন সমস্যা। আর ব্ল্যাক ম্যাজিক বা এটা অন্য কিছু কেন আমি ভাবছি, তার কারণ কি অনেক টেস্ট হয়েছে, বাংলাদেশে তো হয়েছে, ইন্ডিয়াতেও সব টেস্ট করা হয়, কিন্তু সবকিছু ক্লিয়ার থাকে, ডাক্তারও বুঝতে পারে না যে কেন এটা হয়। সেই জন্যই আর কি আমার মানে এটা কি আমার এখানে আসার একটাই কারণ হচ্ছে যে এটা কি আমার বিয়ের সূত্র ধরেই কি সে এরকম অবস্থা তার? আমার বিয়েটা যে এখানে হবে সেটা কিন্তু এখানে অনেক আত্মীয় স্বজনই চায়নি। সো আপনি মনে করছেন যে ওনার আত্মীয়স্বজন কেউ একজন জায়গা রয়েছে, ওনারা ভোগ করছেন। যদি আমার এখানে বিয়েটা হয় তাহলে তো আমি এখানে চলে আসব। এরকম কোনো পসিবিলিটি কি আপনার জায়গা থেকে কি মনে হয়? আমি আমার নিজের সম্পত্তি বাড়ি জরুরি অল্প কিছু যার সম্পত্তি আমি নিজের জায়গায় চিনি না, ওদের জায়গা তো সম্ভবই না। ও কিন্তু আমার মামাতো বোন। এটা পরবর্তীতে কি ওই যে কোনো কিছু সিমটম, ওই যে আর খবর নেই। উনি যখন বললো যে আপনার বালিশটা চেঞ্জ করে ফেলেন, তোষক চেঞ্জ, আমি ভাই তোষক চেঞ্জ করলে আমি শুভ কোথায়, এখন আমার কিনতে পারবো না। তো তোষকটা না, আপনি বালিশটা ফেলে দেন। তো বালিশটা আমি ফেলে দিছি, নতুন বালিশ নিলাম। তখন না এই সিমটম গুলো কিছুটা কম। আর বলছে আপনাকে ফোনে খবর নিবে, খেয়াল করবেন কে ফোন করে। উনি কিন্তু বলে না, আপনার রিলেটিভ আছে কিন্তু বলে না যে তোমার রিলেটিভ কিনা কোন কি। তারপরে এরকম আস্তে আস্তে ধরেন ওতপ্রোত কাজ, ধরেন আমি যে কাজ করি, ধরেন তারপর এখানে সমস্যা, আবার ইন্ডিয়া শিফট হয়ে গেলাম, ইন্ডিয়া গেলাম আমার ফ্রেন্ডের কাজ দেখি, ওখানেও আবার সমস্যা। ওখানে ধরুন 1 বছর 1.5 বছর ভালো হলো, হঠাৎ করে ওই কাজটাও মানে ওটাও কেমন জানি হয়ে, ওনার ব্যবসাটা ঠিকই চলছে কিন্তু একেও বলতে পারছে না, যেহেতু একে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। মানে উনি লজ্জার খাতিরেই বলতে পারে না, কিন্তু ওই কাজটাও নাই এখন। ভাই আমরা মনে হয় কেসটা জানতে পেরেছি। একটা যেটা হচ্ছে যে আচ্ছা আমি আর একটা কথা বলি কিবরিয়া ভাই, যে আমি মাঝখানে ধরুন গত বছর 14 আগস্ট আমি হঠাৎ করেই না আমি পুড়ে যাই মানে কেমন ভাবে, ধরুন আমি ওই সাবু মানে উন্নাতে মার দেবার জন্য সাবু নিয়ে যাচ্ছিলাম, তো সাবুটা না এইভাবে পুড়ে যায়। তখন আমি তো বুঝতে পারি না যে এই পুড়ে যাবে, মানে এতটা পুড়ে গেছে আর কি। তো আমি যখন ম্যাক্সি পরেছিলাম তো এরকম ভাবে কাপড়টা তুলে নিই, তারপর জাস্ট পেস্ট লাগিয়ে আমি আবার ইয়ে করেছি। পরে দেখি কি পোড়াটা
কিন্তু মানে ধরুন 2.5 থেকে 3 ঘন্টা পরে যখন আমি দেখি পোড়াটা সাংঘাতিক ভাবে পুড়ে গেছে এবং পুরো মাংসপিণ্ডর ভিতর পর্যন্ত ইনজুয়ার হয়ে গেছে। মানে ডাক্তারও অবাক যে 8 দিন তুমি কিভাবে ছিলে, কিন্তু আমি ওই অত জ্বলা পোড়া হয়েছে কিন্তু আমি কিচ্ছু ফিল করতে পারিনি। ইন্টারেস্টিং, দুটো জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। একটা হচ্ছে ওনার রুমটা অনেক বেশি কোল্ড হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে পোড়ার ঘটনা যেটা বললো, এবং ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টটা কত ভয়াবহ হতে পারে সেটা নিয়ে তো আমরা বিভিন্নভাবে কথাই বলেছি, যে একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া। রেজা ভাই, আপনি যদি কিছু বলতে চান। প্রথমে কিছু প্রশ্ন করি আপনাকে, দু একটা প্রশ্ন করব। আপনার নাভি থেকে যে জিনিসগুলো বের করছিল, যে এই মানুষটা বা মহিলাটা, তার হাতে কি কোনো ময়দা ছিল? না, কিচ্ছু ছিল না। মানে হাতে কিছু ছিল ময়দা? না না, খালি গ্লাস, খালি কাঁচের গ্লাস ছিল, আমার নাভিতে বসিয়ে দিল, তারপর উপরে একটা রুমাল দিয়ে দিল, দ্যাটস ইট। হাতটা ঢেকে রাখছে? না 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 না, এইভাবে দিল, এইভাবে আমি সাথে দেখতেছি উল্টা করে বসে। নাভি থেকে যে বের হচ্ছে ওরকম কোন দৃশ্যকে দেখছেন আপনি? দেখছেন, ওটা তো নাভিতে, ওইটার নাভিতে রুমাল দিয়ে দিল তো দেখা না যায়, দেখা না যায়। তো আমি ফিল করতে যে একটু হালকা হালকা লাগে, মানে যখন ওটা করার পরে না, মানে মনে হয় যে কিছু একটা বের হয়ে গেলে আমার খুব শান্তি লাগে। মহিলাকে গ্লাসটাকে নাভির মধ্যে চাপ দিছিল খুব জোরে? না, চাপ দেন, উনি জাস্ট এভাবে রেখে চাপে দেয় নাই। না না, উনি ধরে হাতই দেন, ধরে সবকিছু মনে আছে? হ্যাঁ, আমি তো পরিষ্কার মনে আছে। হ্যাঁ, এই যে এইভাবে বসে আছে, আমি শুয়ে আছি। ডিফারেন্ট, কারণ আমি যতটুকু জানি যেটা নাভি খোলা যেটা বলে, নাভি থেকে বেরোচ্ছে ওইটা কখনো দেখতে জানা তারা না, রুমাল দিয়ে ঢেকে দেয়, কিছু ঢেকে দেয়, ময়দা দিয়ে গুলে বা কিছু একটা নেয়, নরম কিছু নেয়। এটা একটা ট্রিক, ম্যাজিক ট্রিক। না, রুমালের মধ্যে কিছু ছিল কিনা জানি না ভাই, তবে যখন জাদুকর স্টেজে ট্রিক দেখায় আপনারা বুঝতে পারেন কিভাবে দুভাগ করে ফেললো, চোখের সামনে দুভাগ করে ফেলে, আকাশে উড়ে যায়, কখনো বুঝতে পারেন কিভাবে উঠছে? না না, ঠিক এরকম একটা ট্রিক। এটা কমন ট্রিক ফর মানে সাউথ ইস্ট এশিয়া। আপনার উপরে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, আপনার উপর যেটা আসছে সেটা ব্ল্যাক ম্যাজিক না, এটাকে বদনজর বলে। ফাইন, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটু বিরতি নেব। বদনজর নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি পার্সোনাল কাউন্সিলিং এর জায়গায় যেতে চাই, আমি জানি আমাকে আমার লিসনাররা এখন খেপে যাবে, তারা ডিটেল জানতে চাই বিষয়টা নিয়ে, কজ আমরা চাই না যে এই বিষয়গুলো স্প্রেড করুক সবার মধ্যে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ওনারা এসেছেন অনেক দূর থেকে, আপনি ওনাদের সঙ্গে পার্সোনালি কথা বলুন। আমরা বিরতিটা শেষ করে আসি, তারপরে আজকের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা অপেক্ষা করছে হয়তোবা। আপনি কিছু একটা বলতে চান আমাদের লিসনারদেরকে, সেটা নিয়ে কথা বলবো। আর এই পর্যায়ে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় অনেকবার বলেছিও যে আজকে রাত 11:50 আমরা একটা স্পেশাল লাইভ করতে চাই। ইট মে বি প্ল্যানচেট লাইভ আর অন্য কোনো কিছু, আমরা শিওর না, কজ প্ল্যানচেট যদি রিস্কি হয় তাহলে আমরা করবো না, আর যদি না হয় তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা প্ল্যানচেট করবো, আর কোনো একটা হন্টের জায়গা থেকে আমরা লাইভে আসবো। আমাদের সঙ্গেই থাকবেন, আশা করছি 5 মিনিট পরেই ফিরছি। ডর মানে ভয়, ডর এক্লিপস। 5 মিনিট পর একেবারে শেষ ভাগে আরো একবার আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর এক্লিপস উইথ মি আরজে কিবরিয়া, এবং রেজা ভাই আছেন এখানে। আজকে এই মুহূর্তে লাস্টে এসে যে গেস্টের সঙ্গে আমি কথা বলবো, সে এসেছিল আসলে গত সপ্তাহে। একটা মজার ঘটনা আমি বলবো, সেটা হলো সে স্কুল ড্রেস পরে এসছে। তো সাধারণত স্কুল ড্রেস পরে হঠাৎ করে স্কুল পালিয়ে এরকম, মানে আমি কিছুটা হলো মানে অবাক হয়ে গেছি যে কেন আসলে স্কুল ড্রেস পরে এখানে। সো পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে ওর কেসটা আসলে এতটাই ভয়াবহ, ফ্যামিলির কাউকে না জানিয়ে ও আমাদের এখানে এভাবে এসছে। যাই হোক, আমরা গত সপ্তাহে ওনাকে চান্স দিইনি, আমরা বুঝেছিলাম যে ফ্যামিলি মেম্বার কাউকে সাথে করে নিয়ে আসার জন্য। ওর বয়স সম্ভবত 17 থেকে 18। তো আজকেও ফ্যামিলি মেম্বার কাউকে সাথে করে আনতে পারেনি, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে স্টোরিটা আপনাদেরকে একটু জানানো উচিত। প্রভা তোমার নাম, রাইট? হ্যাঁ। ওকে, তোমাকে বলেছিলাম ফ্যামিলি যে কোনো একজন মেম্বারকে নিয়ে আসার জন্য, চেষ্টা করেছিলে? হ্যাঁ, আম্মুকে বলা হয়েছিল, বাট সে আসলে একটু অন্যরকম। তো উনি বলছে যে না ঠিক আছে তুমি যাও, আমি ঠিক আছে আসি বা সাপোর্ট দিচ্ছি। তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন, আমার আব্বু, আম্মু, বড় 2 ভাই আর আমি। তোমার ফ্যামিলি বাকি যারা মেম্বার তারা জানে না তুমি এখানে এসছো? আম্মু জানে। শুধু মা জানে, আর বাকি কেউ জানে না? না, আর কেউ জানলে কি হতো? হয়তো আমার বাবার মেইন থিং হচ্ছে তুমি কলেজ কেন বাদ দিবা, আর ভাইয়ারা হয়তো সাপোর্ট করতো, বাট আমি মানে হয়তো এটা ঝুঁকি নিতে চাওনি। হ্যাঁ, যে যেও না, বাট আমি এত ট্রাই করার পর চান্স পেয়েছি, তো এই জন্য তুমি আর মিস করতে চাওনি। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো প্রিয় শ্রোতা, ফ্যামিলি মেম্বারদের কনসার্ন ছাড়া আপনারা এই ধরনের অনুষ্ঠানে আসবেন না, এবং আমরা খুব বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই স্টুডিওতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। সেজন্য যদি এমন কোনো কেস হয়ে যায় যে যিনি আসলে পজেসড বা যার উপরে আছর করে, তাকে নিয়ে আমাদের সঙ্গে আসবেন না, তার স্টোরিটা বলার জন্য আসবেন। যদি ইন কেস অফ ইমার্জেন্সি, রেজা ভাই অত্যন্ত দয়াবান মানুষ, যদি এরকম হয় যে উনিই আপনাদের বাসায় চলে যাবেন, কিন্তু কখনোই তাকে নিয়ে আমাদের কাছে আসবেন না। অনেক সময় অনভিপ্রেত অনেক ঘটনা ঘটে যায়, যেটা লাস্ট টাইম স্টুডিওতে ঘটেছে। সো আমরা চাইবো না। তোমাকে আমরা ফ্লোর দিতাম না, কিন্তু দেওয়ার পেছনের কারণটা এটাই যে তোমাকে দিয়ে আমরা আসলে সবাইকে সতর্ক করছি। বাট তুমি যেহেতু এসছো, সো তোমার গল্পটা আমরা একটু শুনতে চাই। কি
হয়? প্রথম দিকে তেমন সিরিয়াস কিছু ছিল না, জাস্ট ভয় পেতাম। তো একটা বাসার মধ্যে ছোটবেলা থেকে ভয় পেতাম, আমি সবসময় আম্মুকে ছাড়া ওয়াশরুম ঘুম কিছু করতে পারতাম না। এটা কি মানে ভয়টা কি তুমি নরমালি পেতে নাকি কোনো ঘটনা শুনে কোনো ঘটনা দেখে? না না, হঠাৎ করেই মনে হতো কি পিছনে কেউ আছে। তো এমন হতো যে আমি ওয়াশরুমে গেলে যদি আম্মুর সাথে না থাকতো দিনের বেলা, এটা সোজা যেতাম কিন্তু ঘুরে পিছনের দিকে ফিরে ব্যাক করতাম না। যেভাবে গেছি আমি ঠিক সেভাবে উল্টা পিছনের দিকে হেঁটে সেই জায়গায় আসতাম, কারণ আমার মনে হতো আমি যদি ঘুরে আসি পিছনে আমার সাথে কেউ চলে আসবে। কত বছর বয়স থাকতে এটা? তখন আমি 1-2-তে পড়ি। এইরকম একটা ব্যাপার ছিল যে আমি একা ওয়াশরুমে যেতে পারবো না, একা একটা রুমে থাকতে পারবো না, একটা ঘরে থাকতে পারবো না। তোমার সামনে কি এরকম কেউ ভূতের গল্প বলতো বা ভয়ের কোনো গল্প বলতো? তখন এরকম কেউই ছিল না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যখন ক্লাস 4-এ পড়ি, তখনকার থেকে একটু বড়, তো আম্মু চেষ্টা করেছিল যে আমি যেহেতু ভয়টাই পাই একটু আলাদা থাকার ব্যবস্থা করার, কিন্তু এটা আরো বিপরীত হয়। তো আমি দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম রাতে জেগে থাকতাম, তো ভয় পেতাম এজন্য। আলাদা রাখতো তুমি ভয় পেতে বলে? না 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 না, মানে আমি একা রাখার, নর্মালি মেয়েরা তো একা ঘুমানোর একটা চেষ্টা করে, তো আমি আব্বু আম্মুর মাঝখানেই ঘুমাতাম, এতটা ভয় পেতাম। তো আম্মু আমার সাথে ঘুমাতো, তো আমি ঘুমিয়ে গেলে সে আমাকে রেখে চলে যেত, যেটা আমার একটা অভ্যাস হয়। তো আম্মু চলে গেলে আমার ঘুমটা ভেঙে যেত, জেগে থাকতাম। তো তখন থেকে নর্মালি প্রবলেমটা শুরু হয়। আমাদের বাসাটা ছিল হচ্ছে উপরে টিন, নক হতো, জানলায় নক হতো। তো তখন তুমি কি করতে প্রথম যেদিন নক করলো এরকম? তখন এরকম হয়তো অনেক সময় যে আমি আব্বু আম্মুর কাছে চলে গেছি, তো একটা সময় তারা চেষ্টা করেও পারে নাই। মানে এরপর থেকে এই পর্যন্ত আমি আম্মুকে ছাড়া ঘুমাইতে পারি না। মানে যে বাসাটাতে এরকম টিনে আওয়াজ হতো, সেখানে আবার সামনে পুকুর এবং উঠান ছিল। আমি কোনো একদিন মাছ ধরা শেখার জন্য মাছ ধরতে গিয়ে সাপ টাপ কিছু একটা উঠে আসে, আর আমি কোনোভাবে সেটাকে মানে পাড়া দিয়ে এবং ভয়ে ওইদিকে না তাকিয়ে চলে আসি। এটা কি তুমি স্বপ্নে নাকি বাস্তবে? বাস্তবে। বাস্তবে? হ্যাঁ, ভর দুপুর বেলা ছিল। মানে সেদিন ছোটবেলায় বায়না ধরছি যে আজকে আমি মাছ ধরা শিখবই। পর থেকে আর কি ভয় স্বপ্ন দেখি, এটা আরো বাড়তে থাকে। আবার হুজুর টুজুর দেখে তাবিজ নেওয়ার পর মনে হচ্ছে যে অনেকটা ওকে, মানে স্বপ্নটা থেকে বেঁচে গেছি। তার চেয়ে তো বড় আরো গাঢ় হয় যখন হচ্ছে এই বাসাটা চেঞ্জ করে যেদিন আমি বাসায় আসি, নতুন এন্টার করি, সেদিনই হচ্ছে আমার ঘুমের থেকে উঠি আমি প্রচন্ড জ্বর নিয়ে। তো তারপর হচ্ছে বাসায় ঢোকার পর থেকে না জ্বর, অসুখ, এটা সেটা, মানে হঠাৎ করে রোগ মানে বেড়েই গেছে। তো একটা সময় দেখা যায় যে আমার টিভি নিজে নিজে অফ হয়, নিজে নিজে অন হয়। তারপর একটা সময় প্রথমে মনে হতো কি সে কেউ আমাকে হিট করতে চেষ্টা করতেছে, লাইক চুল ধরে টান দিবে, একটা চুল, অনেকগুলো চুল না, একটা চুল ধরে টান দিবে। শরীরের কোন একটা জায়গা হঠাৎ মানে অনেক গরম হয়ে যাবে। এগুলো আম্মুকে বলতাম। আর সবচেয়ে আম্মু যেটা প্রত্যক্ষ করছে একদম সরাসরি, আমি এতটাই ভয় পেতাম, আমি এখনো বলি যে আমি বাসায় কেউ না থাকলে ওয়াশরুমের দরজাটা একটু খোলা রাখি, বিকজ আমি লাগাতে পারি না, আমার ভয় লাগে। আম্মুকে আমি এখনো নিয়ে যাই ওয়াশরুমে গেলে। তো আম্মু ছিল হচ্ছে রান্নাঘর থেকে ওয়াশরুমটা দেখা যায় মাঝখানে স্পেসটা থেকে। তো লাইট অন অফ হওয়ার কারণে খুব তাড়াতাড়ি কয়েকবার আমি বলতেছি যে মানে আমি প্রচন্ড ভয় পাই। আমাদের একটা রুম শুধু আলো, ভিতরে গুলো হচ্ছে অন্ধকার। তো চিৎকার করাতে আম্মু মানে বের হওয়ার পরে বলতেছে আমি দেখলাম সুইচটা শুধু অন অফ হলো। কি আম্মু তখন একটা বিলিভ, আমি বুঝিনি মানে কোন সুইচ অন অফ হলো? ওয়াশরুমের। আমি ফিল করছি যে অন অফ হলো লাইটটা, আমি কিন্তু ভয়ে চিৎকার করে দিছি। আর আম্মু, তুমি তখন ওয়াশরুমের ভিতরে? হ্যাঁ, আর আম্মু তাকে দেখছে যে সুইচটা অন অফ হচ্ছে, অটো। হ্যাঁ, এটা আম্মু দেখছে। তো তারপরে না আম্মুর ভিতরে বিশ্বাসটা গ্রো করে। আগে তো ছিল স্বপ্ন, ভয় পেতাম। তো তারপরে একটা জিনিস কিছুদিন পরে আমার কাছে ব্যাপারটা হঠাৎ করে একটু ভালো লাগে। লাইক আমি কিছু ভূতের প্রোগ্রাম শুনতাম, এতটা ইন্টারেস্ট ছিল যে আমি টিভিতে ভূতের প্রোগ্রাম শুনতাম, আর আমি রিমোট খুঁজে পাচ্ছি না, টিভিটা সাডেন অফ হয়ে গেছে। তারপর তুমি টিভিতে ভূতের প্রোগ্রাম শুনতাম না? শুনতাম, মানে আমার রেডিও নষ্ট করে দেওয়া হয়েছিল। ফাইন, এটা কিন্তু অনেকেই বলবে যে ভাইয়া এটা কি বলে না। না, এটা চ্যানেলে কোন একটা পার্টিকুলার চ্যানেলে অনেক সময় এটা ছাড়া হয়। হ্যাঁ, আমার রেডিও নষ্ট করে দেওয়া হয়েছিল, তো আমি ওইভাবে শুনতাম। তো ভাইয়া যখন ওয়াশরুমে আসবে টিভি অফ হয়ে গেছে। তারপর আবার ভাইয়া যখন চলে গিয়ে তাদের সিটকাইটা লাগাইয়া দিল, টিভি অটো অন হয়ে গেছে, ভূতের প্রোগ্রাম কিন্তু শুনতেছি। তো এই জিনিসটা খুব অ্যামাস্ট লাগে। আবার লাইট অনেক সময় অটো অন অফ হয়। তবে আমি যে রুমটাতে থাকি এই রুমটায় লাইট খুব নষ্ট হয়। তো মনে হয়তো কেন জানি একটু পজিটিভ, মানে খারাপ ব্যাপারগুলো কমে আসতেছে। তো এরকম একটা সময় আমি স্বপ্নে দেখি একটা মেয়েকে, কিন্তু আমি মনে রাখতে পারতাম না আমি কি দেখতেছি। তো আমি উল্টো হয়ে শুয়ে থাকতাম। উপর না, মানে
আম্মু মাথা ওইদিকে দিছে। আচ্ছা, আম্মুর মাথার কাছে তোমার পা থাকতো? হ্যাঁ, আমার এটা স্বাচ্ছন্দ্য লাগতো। আমি কিন্তু জানালা ভয় পাই, বাট তখন আমি জানালার দিকে মাথা দিয়ে শুইতে মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর কি সব মানে ওকে দেখতাম, আমার স্পষ্ট মনে নেই, বাট ফ্রেন্ডশিপ করতে চাইতো। একবার দেখতাম আম্মুর রূপ, তারপর দেখতাম যে অন্য কিছু একটা হয়ে গেছে। তো তারপর মনে হয় কি এটা একটা ধারাবাহিক ভাবে আসতো, আমার হয়তো সম্পূর্ণ মনেও নেই। আম্মুরে বলতাম কিন্তু কি হয়েছে এটা বলতে পারতাম না। তো একদিন ঘুমের মধ্যে উইঠা আম্মুকে জাগায়া নাম বলে আমি আবার ঘুমিয়ে গেছি। পরের দিন মনে নেই। তো আম্মুকে নামটা ছিল মুরা। তুমি জিজ্ঞেস করেছিলে তোমার নাম কি? হ্যাঁ। কি বলেছিল? মুরা। প্রিয় শ্রোতা, ডর ইক্লিপসের সময় আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা সময়ের কাছে অনেকখানি বাধা, এবং যে কারণে আজকে এতগুলো গেস্ট আমাদের এখানে একের পর এসছেন, আমরা বাধ্য হচ্ছি শেষ করবার জন্য। কিন্তু এই গল্পটা থেকেই, এটা অত্যন্ত ভয়াবহ একটি গল্প, টেরিবল একটা গল্প। শুধুমাত্র ও এসছে, ওর মা আসেনি, কারণ ওর মাও এখন অনেক বেশি মাত্রায় এফেক্টেড, এবং কেন ওকে ফ্লোর দিয়েছে আপনারা শুনলেই বুঝতে পারবেন প্রথম থেকে। সময়ের অভাবে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। সামনের পর্ব আমরা ওকে দিয়েই শুরু করব, এবং যেটা করে থাকেন রেজা ভাই। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রভা যখন গল্পটা করছিল, আপনি তখন একদিকে তাকিয়েছিলেন এবং আপনার চোখ অনেক লাল হয়ে গেছিল, আমি কখনো এরকম দেখি নাই। এনিথিং রং? জি ভাই, শুধু এনিথিং না, মেনিথিং রং আমি বলবো। হ্যাঁ, বলার মতো অনেক কিছু আছে, আজকে সে বলবো না, সে বয়স কম, সে ভয় পেয়ে যাবে। এক সপ্তাহ থেকে সময় দিচ্ছি, নেক্সট উইক আমি এটা নিয়ে কথা বলবো। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করছি ডর ইক্লিপস। আগামী বৃহস্পতিবার রাত 11টায় কথা হবে। অপেক্ষায় থাকুন প্রভার পুরো স্টোরিটা জানার জন্য, এবং আজকে রাত 11:50 দেখা হচ্ছে হন্টেড লাইভে আমাদের পেজে facebook.com/DAARTEAM। গুড বাই অ্যান্ড গুড নাইট। ডর ইক্লিপস।